তাহলে আমরা আগের দিন 14টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদেরকে এই প্রাক প্রস্তুতির সময়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং ঠিকঠাক নির্দিষ্ট পথে না এগোলে আমরা ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সুতরাং এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। সেই জন্য আমরা এই সময়টা নিয়ে খুব সাবধানী হব। এবং কী কী বলেছিলাম আর আবার একটু মনে করিয়ে দিই সবাই। উইল নট ট্রাই টু কপি পেস্ট আদার্স সলিউশন, অন্যদের সলিউশন আমরা কপি পেস্ট করবো না। আমরা নিজের থেকে চেষ্টা করবো সবসময় ইম্প্রোভাইজ করার। সেখানে ভুল হবে, আমি শিখব, ভুলটা কারেকশন করব, কিন্তু কোনো সময়ই অন্যদেরটা কপি করব না। রাইট ইন ইউর ওন অ্যাবিলিটি অ্যান্ড রেকটিফাই, নিজের সামর্থ্য মতো লিখবো, একই ব্যাপার। আমি অন্যদেরটা যদি কপি করি, অন্যদের দেখে দেখে লিখে ফেলি, তাহলে আমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই আমাদের যে গ্যাপটা তৈরি হবে সেটা আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না। 3 নম্বর ছিল রিডিং ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নিউজ পেপার। কে পড়ছো নিউজ পেপার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি? লিখবে সবাই, চ্যাট বক্সে লিখবে। বেঙ্গলি তো ইংলিশটাও পড়তে হবে। আর কেউ পড়ছো না? ইংলিশ পেপার পড়তে হবে, কিন্তু ইংলিশ বেঙ্গলি দুটোই পড়তে হবে। অর্ঘ্য ইংলিশ পড়ছে। অর্ঘ্য পড়বো বললে কিন্তু আর হবে না, সময়টা নষ্ট করা যাবে না। এটা একটা আমরা অনেকটা সুযোগ পেয়েছি যে এই কদিনে পরীক্ষা হবে না, অনেকটা সুযোগ পেয়েছি। এই সুযোগটা কিন্তু নষ্ট করা যাবে না। আজ করছি, কাল করবো, এরকম বলতে বলতে আর কিন্তু দিন পেরিয়ে যাবে। যখন আমি মনস্থির করবো যে এই কাজটা করব, তখনই শুরু করতে হবে, যেটা ইমিডিয়েট। আমার ধরো একটু ইংলিশ পেপার তো শোনো, ইংলিশ পেপার থাকে না, কিন্তু একটু অনলাইন যে ইয়েগুলো পাওয়া যায়, অনলাইন নিউজ পেপারও পাওয়া যায়, ঠিক আছে? ওগুলো একটু ডাউনলোড করে নাও, ওটা পড়ো। যদি একদম এমনি কিনতে না পাও ফিজিক্যাল, তাহলে একটু ডাউনলোড করে পড়তে হবে। কিন্তু পড়তে হবে, মানে ইংলিশের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে ইংলিশ পেপার কিন্তু আমাদেরকে পড়তে হবে, বাংলা পেপারও আমরা পড়বো। একটা সিট ফর মাল্টিপল মক টেস্ট, এখনই সেটা আমরা শুরু করছি না, আমরা কয়েকদিন পর থেকে শুরু করবো। আমাদের হোম টাস্ক চলতে থাকবে, আমরা ক্লাসগুলো শেষ করব, তারপরে গিয়ে আমরা মক টেস্টের দিকে যাব, ঠিক আছে? মাল্টিপল মক টেস্ট আমাদের হবে। বি কনসিস্টেন্ট অ্যাবাউট প্রিপারেশন, আর এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কনসিস্টেন্ট হতে হবে। আজ করলাম, আবার 2 দিন পরে একটু করলাম, এরকমটা কিন্তু করা যাবে না। স্টার্ট করতে হবে এবং সেটা কন্টিনিউ রাখতে হবে। ফ্লোটা যেন কোনো মতেই মিস হয়ে না যায়। পালস একবার নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা ফিরে পাওয়া খুব মুশকিল, অনেকটা পিছিয়ে যাবে। 10 দিন গ্যাপ দেবে, 3 মাস পিছিয়ে যাবে। এটা কিন্তু সবসময় যেন মাথায় থাকে। whenever কারেকশন মেড, গো ডিপ অ্যাবাউট দ্যাট টপিক ইউজিং গ্রামার বুক। তাহলে কোনো ব্যাপারে কারেকশান হলে, আমরা যখন কারেকশান করে দিচ্ছি, তখন সেই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, গ্রামার বই দেখো, সেখান থেকে তোমার ভুলগুলো খুঁজে বার করার আরও চেষ্টা করো, এবং তার রিলেটেড আর যে ফ্যাক্টগুলো আছে ওই বিষয়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস বললাম, তার সঙ্গে আনুষঙ্গিক আরও 3-4টে জিনিস থাকতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে আলোচনায় অংশ নিতে হবে এবং সেইটা ভালো করে বুঝে নিতে হবে, যাতে পরের দিন আর ওই ভুলটা না হয়। ডোন্ট হান্ট ফর নিউ টপিক এভরি টাইম, জাস্ট হোয়াট এভার ইউ গট ইন দ্য পাস্ট। একটা জিনিস আমি যখন পেলাম, তখন সেটা আমি একদম পুরো যদি কমপ্লিট না করতে পারি, অর্ধেক হলো, আবার নতুন একটা টপিকের জন্য চলে গেলাম, এটা কোনো সময়ই করা যাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? যেটা হাতে নেবে সেটা একদম শেষ করে তবে উঠবে। তার জন্য যদি আর একটা কাজ 1 ঘন্টা পিছিয়ে যাবে, কিন্তু কাজ আমি যেটা হাতে নেবো সেটা কিন্তু কমপ্লিট করবো, অর্ধেক কোনো কাজ ছাড়বো না। প্র্যাকটিস দ্য টপিক আফটার কারেকশন অ্যান্ড রাইট। যদি কতগুলো কারেকশান বলি, কারেকশানের ক্ষেত্রে যখন কারেকশানটা হচ্ছে, তখন সেই কারেকশানটা আমরা আবার রিরাইট করব ঠিক করে নেওয়ার পরে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যখন লিখব, সেটা আমাদের মনে কিন্তু স্থায়ীভাবে জায়গা পাবে। এটাও নিয়ে একটু আমাদেরকে সাবধান হতে হবে। আরেকটা ছিল ফোকাস অন ইনক্রিজিং ইউর ওন স্কিল, নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। সেট আপ এস্টিমেটেড টাইম ফর এভরি টপিক। এই টাইমিংটা কার মনে আছে? প্রত্যেকটা টপিকের জন্য আগের দিন বলে দিয়েছিলাম, কী যেন, রিপোর্টের জন্য কতক্ষণ, প্রেসের জন্য কতক্ষণ, ট্রান্সলেশনের জন্য কতক্ষণ আমাদের টাইম বরাদ্দ। কার মনে আছে? চ্যাট বক্সে লিখবে যার মনে আছে।
কারো মনে নেই? ওকে ওকে, নরনাংশ মনে আছে, ঠিক আছে। তাহলে আমরা আগের দিন একটা এস্টিমেট বার করেছিলাম যে প্রেসির জন্যে 14 মিনিট, রিপোর্টের জন্য 7 মিনিট এবং ট্রান্সলেশনের জন্য 6 মিনিট। এই সময়ের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। একবারে হবে না, আমরা এখন করতে সময় লাগছে, হয়তো 14 মিনিটেরটা 20 মিনিট লাগছে, 22 মিনিট লাগছে, হয়তো 7 মিনিটের যেটা সেটা 15 মিনিট লাগছে, 10 মিনিট লাগছে, 6 মিনিটটা হয়তো 10 মিনিট লাগছে, 12 মিনিট লাগছে। আমরা কি করব, এইটা একদিনে কমবে না। 14 থেকে একবারে 6 মিনিট হবে না, 14 থেকে একবারে 5 মিনিট হবে না। কী করতে হবে, টার্গেট নিতে হবে। 14 থেকে পরের দিন আমি 13:30 করব, তারপরের দিন 13তে করব, তারপরের দিন 12তে, তারপরের দিন 11:30, এইভাবে আমি কমাবো, একদিনে কমবে না, ঠিক আছে। বোথ দ্য ল্যাঙ্গুয়েজ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেহেতু দুটো ক্ষেত্রেই কোয়ালিফাইং মার্কস থাকছে, বাংলার ক্ষেত্রেও থাকছে, ইংরেজির ক্ষেত্রেও থাকছে। সুতরাং আমরা সাবধান হব জানে দুটো বিষয়ে আমরা সমানভাবে প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে। আর কি ছিল, বি অনেস্ট অ্যান্ড মেইনটেইন টাইম লিমিট ডিউরিং হোম টাস্ক করার সময় আমরা নিজেরা কিন্তু নিজেদেরকে একটু অনেস্টলি প্রডিউস করার চেষ্টা করব, যাতে করে আমরা নিজেদেরকে সেলফ অ্যাসেসমেন্টটা করে ফেলতে পারি এবং একদম নিজেদের যা প্রস্তুতি সেটা একদম ঠিকঠাকভাবে নিতে পারি। আর একটা জিনিস মাথায় রাখার কথা ছিল, দিস ইজ মাই লাস্ট চান্স। এরপরে কিন্তু আর সময় নেই, আর বয়স নেই, আর পরীক্ষা হবে না, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এরপরে আর এই কোভিড-19 পরে যা পরিস্থিতি হলো, তাতে করে আর 6 মাসে আর একটা পরীক্ষা পাবো কিনা ঠিক নেই। সুতরাং খুব সাবধান। হ্যাভ টু ক্রিয়েট এক্সাম হল অ্যাটমসফিয়ার ওয়াইল গিভিং মক টেস্ট অ্যান্ড হোম টাস্ক। যখন হোম টাস্ক করছি তখনও, যখন আমি মক টেস্ট, আমরা যখন কদিন পরে থেকে মক টেস্ট শুরু করব, তখন আমরা কি করব, যেন এক্সাম হলের যে অ্যাটমসফিয়ারটা থাকে, দরজা জানলা বন্ধ করে একদম মানে যেমন পরীক্ষার হলটা হয় তেমনভাবে, কোনো রকম ডিস্ট্রাকশান চলবে না, সেইভাবে পরীক্ষাটা দেবো। তাহলে এই 14টা জিনিস আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আর একবার একটু বলে দিলাম সবাইকে যারা নতুন আছে তারাও শুনে নিতে পারলো। আচ্ছা, এবার হচ্ছে আজকের দিনে আমরা আলোচনা করব 11 এসেনশিয়ালস পয়েন্টস টু রিমেম্বার while you are taking exam in your examination hall, তাই তো। যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন আমাদের কী কী প্রিপারেশন দরকার, এটা যদি একদম পরীক্ষার আগের মুহূর্তে হলে ভালো হতো, তবুও আমরা এখন থেকে এইটা একটু মাথায় রাখবো। সবাই পেন পেপার রাখবে, এগুলো কিন্তু লিখে নিতে হবে, ঠিক আছে। আমরা মূলত দুটো ক্লাস লিখেছি মোটিভেশনের জন্য, প্রিপারেশনের সময় আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে এগুলো খুব জরুরি একটা প্রিপারেশনের জন্য। এবং ফুল প্ল্যানিং, যদি পড়াশোনার মধ্যে আমরা ঢুকতে চাই তাহলে প্ল্যানিং কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। সব কাজের জন্য প্ল্যানিং হয়, এই কাজের জন্য প্ল্যানিং দরকার, ঠিক আছে। তাহলে আমরা এসেনশিয়াল পয়েন্টসে যাব। 11টা যে এসেনশিয়াল পয়েন্টস আমরা লিপিবদ্ধ করতে পেরেছি সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি, ঠিক আছে। চল, আচ্ছা, তার আগে আর একটুখানি বলে দিই ক্লাস শিডিউল, আমরা পরে কী কী ক্লাস আমাদের আসতে চলেছে। তাহলে 14 এসেনশিয়াল মেন্টাল সেট আপটা হয়ে গেছে আগের দিন। 11 ইম্পর্টেন্ট থিংস ইউ শুড রিমেম্বার ইন দ্য এক্সামিনেশন হল টু সিকিউর হায়ার মার্কস, এটা আজ হবে। এরপরে আসছে হাউ টু রাইট হাই স্কোরিং প্রেসিস, তারপরে 6 থিংস ইউ শুড ডু হোয়াইল রাইটিং প্রেসিস, তারপর আসছে 7 থিংস ইউ মাস্ট নট ডু হোয়াইল রাইটিং প্রেসিস, হাউ টু প্রসিড হোয়াইল রাইটিং এ রিপোর্ট অ্যান্ড এ স্ট্যান্ডার্ড প্যাটার্ন অফ রিপোর্ট রাইটিং, the 5 most important things you should remember while writing a report, how to proceed to write a high scoring translation, 5 do's and don'ts while translating passages, what are the common mistakes the 95% of examinee does while translating a passage, daily home task, mock test, occasional life solving program, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্লাস শিডিউল, এগুলো হবে, আমরা ধীরে ধীরে এগোবো। যেহেতু সময় আছে, 27 তারিখ পরীক্ষা হচ্ছে না, ডিসেম্বরে পরীক্ষা হবে কিনা সন্দেহ, ঠিক আছে। সুতরাং সময় রয়েছে, বেশি তাড়াহুড়ো করবো না, কিন্তু যেটুকু করব একদম নিট, একদম জিস্ট আমরা এখান থেকে ডাইজেস্ট করার চেষ্টা করব, ঠিক আছে। চলো যাওয়া যাক আজকের ক্লাসে। প্রথম কার এটা মনে হয় আই মাস্ট গেট দ্য জব, এই চাকরিটা আমার পেতেই হবে, কে কে মনে করো পরীক্ষা দিতে বসে। আজ কিন্তু আলোচনা হচ্ছে পরীক্ষার হলের অ্যাটমসফিয়ার নিয়ে। আগের দিন হয়েছে প্রিপারেশন ডিউরিং, বাহ, আরও বিশ্বাস আই মাস্ট গেট দ্য জব, কমলদরে মনে হচ্ছে, শুভমের মনে হয়েছে। আমি কিন্তু পরীক্ষার হলের কথা বলছি, পরীক্ষা দিতে বসে। আচ্ছা আচ্ছা, সবারই মনে হয়, তাই না?
যারা যারা এখানে উপস্থিত আছি সবারই মনে হয় যে পরীক্ষা বা দিতে বসে আমার মনে হয় যে এই চাকরিটা আমার পেতেই হবে, তাই না? প্রথম কাজ হচ্ছে এই আইডিয়াটাকে ড্রপ করতে হবে। অড লাগছে শুনতে? অড লেগেছে? কার কার অড লাগলো? অড লাগলো, একদম। অড লাগেনি শুভজিৎ? যাক, শুভজিতের অড লাগেনি, তাহলে শুভজিৎই একমাত্র অড আমাদের মধ্যে, নাকি? ওর তো অড লাগতো না ব্যাপারটা। হ্যাঁ, অরুণাংশ এবার বুঝেছে ব্যাপারটা। ব্যাপার হচ্ছে আমি যখনই পরীক্ষা দেবো এবং যখন ভাববো যে এই চাকরিটা আমার পেতেই হবে, পরীক্ষা দিতে বসে আমি যখন প্রিপারেশন নেবো তখন আমার মন স্থির থাকবে যে আমি এই চাকরিটা পাবোই। তাহলে আমার ইন্সপিরেশন বাড়বে, মোটিভেশন বাড়বে এবং আমি তার যতটা এফোর্ট প্রয়োজন আমার বডি সোল সেটাকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু পরীক্ষা দিতে বসে আমি যদি ভাবি এই চাকরিটা আমার পেতেই হবে, তখন আমার মধ্যে কী টেনশন হবে সেটাও এর মধ্যে এই পরবর্তী সময় আমরা আসবো। আমার মনে টেনশন হবে, এই পাশের ছেলেটা তো ভালো দিচ্ছে, তাহলে বোধহয় আমার হতো না, আমার এত পেতে হবে স্কোর, হবে না। ওই যে আমার কত কাট অফ হবে, আমার কত কাট অফ যাবে এবং আমি চাকরি পাবো কি না, এইসব চিন্তা যাদের মধ্যে রয়েছে, পরীক্ষা হলে দিতে গিয়ে যদি এইসব চিন্তা মাথার মধ্যে ভিড় করে তাহলে কিন্তু হয়ে গেল। আমরা ট্রাই করব পরীক্ষার হলে যখন আমরা যাব তখন আমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমি পরীক্ষাটা ভালো করে দেবো। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমরা 95 কেন, এটা 99% ক্যান্ডিডেটদের কিন্তু এই সমস্যা, আমার চাকরি পেতে হবে। ঠিক আছে, লিমিটেশন বলবো প্রত্যেকের জন্য নেই। প্রেসির জন্য এক রকমের লিমিটেশন, ট্রান্সলেশনের কোনো লিমিট হয় না। রিপোর্টের জন্য লিমিটেশন না, প্যারাগ্রাফের এখানে কোনো রকম প্যারাগ্রাফ আসার কোনো সম্ভাবনা নেই। প্যারাগ্রাফ শুধুমাত্র লিমিটেশনের সমস্যা হবে রিপোর্ট নিয়ে, তাছাড়া লিমিটেশন হবে না। কারণ প্রেসির ক্ষেত্রে আমরা 1/3 লিখব, শুধু রিপোর্টের লিমিটেশনটা নিয়ে একটু সমস্যা আছে, ওয়ার্ড লিমিটেশন। যদি 200 ওয়ার্ড দেয় একটু বেশি হয়ে যায়, কারণ টাইমের একটু অভাব রয়েছে। আগের দিন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। 25 ওয়ার্ডও খুব কম সময় হয়ে যায় এবং একটা রিপোর্ট লেখার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আমরা আগের দিন যখন আলোচনা করেছি তখন আমরা ভেবে রেখেছিলাম যে 120 থেকে 150 এই ওয়ার্ডটা হতে পারে। যেহেতু নোটিফিকেশানে কিছু বলা নেই যে কতক্ষণ দরকার, কতক্ষণ থাকবে টাইম, সেই জন্য ওটা নিয়ে এখন সবাই কনফিউশন আছে, কেউ এক্স্যাক্টলি বলতে পারবে না। আচ্ছা, আমরা আসল কথায় আসি। আই মাস্ট গেট জব। তাহলে আমরা যখন পরীক্ষার হলে যাব তখন পুরো পৃথিবী যা চিন্তা ভাবনা, পার্থিব অপার্থিব যা চিন্তা মাথায় ঘুরতে সব বাদ দেবো, একটাই ফোকাস হবে আমরা এই পরীক্ষাটা ভালো করে দেবো। দেখো, আমরা এতদিনে অনেক পরীক্ষা দিয়েছি, কম্পিটিটিভ পরীক্ষা একটা দিইনি। প্রথমবারে দিয়েই কম্পিটিটিভ ক্র্যাক করে গেছি এরকম সংখ্যা কম, তাই না? সুতরাং আমরা যখনই ট্রাই করব যে আমাদের চাকরি পেতে হবে, আমরা যখন ওই পরীক্ষা হলে গিয়ে ভাববো, এখানে ধরো এমসিকিউ এর ব্যাপার নেই, তখন কি হয়েছে ভেবে দেখো। যখনই ভেবেছো আর একটু বেশি পেতে হবে, এই কাট অফ, যাদের মাথায় সবসময় কাট অফ ঘোরে, বাদ দিতে হবে মাথা থেকে। কাট অফ কি? কাট অফ কোনো সময় পরীক্ষার আগে থেকে ঠিক হয় না, পরীক্ষা দেওয়ার পরে ঠিক হয়। তাহলে তুমি তো বুঝতেই পারছো না তোমার কম্পিটিটরটা কেন কী হবে, তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে না কাট অফ কেমন হয়। কাট অফ হিস্ট্রি পুরনো যারা পরীক্ষা দিয়েছে সেই অনুযায়ী একটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু কোনো সময়ই পারফেক্ট বলা যায় না যে এই পরীক্ষার কাট অফ কথা হবে। কাট অফ হয় পরীক্ষার পরে। সুতরাং ওই চিন্তা মাথার থেকে বার করতে হবে। আমি পরীক্ষা দিচ্ছি, আমার এমসিকিউ করতে করতে আমার 70টা মতো হলো, আমি একদম পারফেক্ট জানি, 70টা জানি। এবার তখন মনে হলো, ইস, এতে তো হবে না, আগের বারে তো কাটা বেশি ছিল, তাহলে আর কটা করতে হবে। এবার কী করলাম, আমি 8-10টা দাগিয়ে এলাম আন্দাজে, মানে মোটামুটি মনে হচ্ছে সংশয় আছে, আমি দাগিয়ে চলে এলাম। কী হবে, আলটিমেটলি বেশিটা মাইনাস যাবে, আলটিমেটলি আমার স্কোরটা কমে যাবে। 70 পাওয়ার কথা ছিল, সেখানে হয়তো 68-67তে চলে যাবে। সুতরাং এই জায়গাগুলো খুব সাবধান। এটা কেন আসে? এটা কিন্তু ওই সাবকনশিয়াস মাইন্ড, যে সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে সবসময় প্রভোগ করছে যে এই চাকরিটা আমার পেতেই হবে। সুতরাং ওই চাকরিটা পেতে হবে, এইটা সবার আগে আউট করতে হবে। তাহলে একদম খুব বড় বড় করে একদম দেয়ালে এই লেখাটা টানিয়ে রাখতে হবে যে আমি যখন পরীক্ষা হলে যাব তখন আমার একটাই টার্গেট থাকবে, পরীক্ষাটা ভালো করে দেওয়া। যা কোশ্চেন এসছে, আমরা যা এখন টার্গেট সেট করছি, এই টার্গেটটা ফিল করে আসবো। ঠিক আছে, আগের দিন বলেছি, আজও বলবো কী করতে হবে, আর টাচ করে যাবো টোটালটা। এই সাইকোলজিক্যাল, সবসময় সাইকোলজি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, খুব, প্রত্যেকটা ক্ষেত্রে, লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে। তুমি যদি খেলাধুলা থেকে শুরু করে সব দেখবে,
হয়তো খুব ভালো প্লেয়ার, লাস্ট ওভারে 6 রান দরকার করতে পারে না, যারা চাপ নিতে পারে না, যারা সাইকোলজিক্যালি অতটা স্ট্রং নয়। ধোনি যেমন ছিল, ঠিক ও লাস্ট বলেও ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারতো। এটা হচ্ছে যে যে সেই জন্যই ওকে ক্যাপ্টেন কুল বলা হতো। এই যে সাইকোলজিক্যাল প্রেশারটা নেওয়া, এই প্রেশারটা কিন্তু সবাই হ্যান্ডেল করতে পারে না, যারা হ্যান্ডেল করতে পারে তারা সাকসেস হবে, এটা কিন্তু ফ্যাক্ট। তাহলে আমরা এখন একদম বড় বড় করে খাতায় লিখবো, পরীক্ষা হলে যখন যাব আমি এই চাকরিটা পেতেই হবে এরকম মন আমার থাকবে না, এই মন আমার থাকবে না। আমার টোটাল একদম আইডিয়াটা থাকবে আমি পরীক্ষাটা ঠিকঠাক গুছিয়ে আমি যা শিখে এসেছি, যেরকমভাবে আমার এই 1 ঘন্টা কাটাতে হবে, এই সময়টার মধ্যে কি কমপ্লিট করতে হবে, কত সময়ের মধ্যে কি করতে হবে, এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আমার মধ্যে থাকবে। অ্যান্ড এর ফলে আমরা কী করতে পারবো, এটা অবশ্যই ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আসি নেক্সট। তাহলে এটা পয়েন্টগুলো লিখবে, কিন্তু এগুলো কিন্তু প্রয়োজন, আমি কিন্তু পরে টাস্ক দেবো এর পরে। ঠিক আছে, এগুলো খুব দরকার। আচ্ছা নেক্সট আসি, ইম্পর্টেন্স অফ ওয়াচ। আচ্ছা পরীক্ষার হলে ঘড়ি দরকার, পরীক্ষার হলে ঘড়ি দরকার, এটা ফালতু বার্ডেন একদম। নো, কমল বলছে নো, অংশ হ্যাঁ, শুভম হ্যাঁ, একদম। রাহুল সামন্ত হ্যাঁ, নান্টু হ্যাঁ। তাহলে মোটামুটি সবাই এক জায়গাতে কোইনসাইড করছি যে হ্যাঁ দরকার, ঘড়িটা কিন্তু খুব দরকার। কেন দরকার? প্রথম হচ্ছে নিজের টেনশন কন্ট্রোল করা, তাই তো? প্রথম কিন্তু এক ঘড়ির সব থেকে বড়, যত না টাইম ক্যালকুলেট করতে দেয়, সব থেকে বেশি আমাদের কাজে আসে আমাদের টেনশনটাকে ক্যালকুলেট করতে। আমাদের ওই সাবকনশিয়াস মাইন্ড সব সময়, ধরো আর কোনো মিনিট, আমার ধরো আরও 30টা কোশ্চেন বাকি রয়েছে, আমি এমসিকিউ এর কথাতেই আসি, 30টা কোশ্চেন বাকি আছে বা 50টা কোশ্চেন বাকি আছে, দেখা গেল সময় হয়েছে 40 মিনিট, 2 ঘন্টার সময় 40 মিনিট হয়েছে, সুতরাং আমি ওয়েল ইন টাইম আমি আছি। এবার আমরা যখন এমসিকিউ এর অ্যান্সার মার্ক করতাম তখন কী করতাম, জানি না তোমরা কী করতে, আমরা কী করতাম, আমরা কিন্তু এমসিকিউ মার্ক করতাম একদম শেষের 5 মিনিট, অ্যান্ড উই হ্যাভ দ্য স্পিড অফ ডার্কেনিং দ্য সার্কেলস দ্যাট উই কুড কমপ্লিট ইন উইদিন 5 মিনিটস। এই স্পিডটা ছিল আমরা, যে আমরা 5 মিনিটের মধ্যে ওই যতই হোক ডার্ক করে ফেলতে পারবো, ডার্কেন করে ফেলতে পারবো। সুতরাং আমরা কিন্তু ওই সারা ওই ইয়েতেই দেখাতে হবে, না দেখালে হবে না, এই যে টেনশনটুকু অলওয়েজ কাজ করা, এক্ষেত্রে কী হতো, আমরা যে মাইনিউটলি যে পরীক্ষাটা দিতাম ওর মধ্যে যে কনসেন্ট্রেশনের প্রয়োজন ছিল, সেই কনসেন্ট্রেশনটা লুজ করে যাও। ঠিক আছে, সেই জন্যে কনসেন্ট্রেশন একদম ঠিকঠাক রাখার জন্যে ঘড়ি কিন্তু খুব কাজ করে। আমি টাইম দেখে নিচ্ছি, হ্যাঁ এই সময়টা আমার হাতে আছে, আমি ওইটা 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবো, 10 মিনিট আছে। তাহলে এই যে সময়টুকু ম্যানেজমেন্ট প্লাস আর কতক্ষণের মধ্যে, আর এই পরীক্ষাটার ক্ষেত্রে তো খুব দরকার, তাই না? এই পরীক্ষা আমাদের বিশেষ করে ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য টাইম তো খুব দরকার, তাই না? টাইম ম্যানেজমেন্ট না হলে পার্ট 2 ক্র্যাক করা যাবে না, ক্লার্কশিপ মেইনস একদম কোনোভাবেই ক্র্যাক করা যাবে না যদি আমি টাইম ম্যানেজমেন্ট না করতে পারি। সুতরাং সেই জন্য আমাদেরকে কিন্তু ঘড়ি একটা রাখতে হবে, এটা খুব সূক্ষ্ম বিষয়, তাই না? আমি এরকমও হয়েছে, আমি অনেক পরীক্ষায় ঘড়ি নিতে ভুলে গেছি এবং সেগুলো আমার ডিজাস্টার হয়েছে, সেই পরীক্ষাগুলো। জানি না তোমাদের হয়েছে কিনা কারোর সঙ্গে। এখন যেহেতু মোবাইল অ্যালাউ নেই, ডিজিটাল কোনো কিছু, ডিজিটাল ওয়াচ অ্যালাউ করছে না, সুতরাং একদম নিতে হবে, খেয়াল রাখতে হবে যে ঘড়ি আছে কিন্তু সেটা একদম খুব অত্যাধুনিক হলে, যাতে করে ওই ডেটা কানেকশানের কোনো রকম সম্ভাবনা থাকে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। একদম 200 টাকার একটা ঘড়ি, পাতি ঘড়ি, তাতেও চলবে, কিন্তু ঘড়িটা যেন আমি নিয়ে ঢুকতে পারি পরীক্ষা হলে, এটা এনশিওর করতে হবে। ঠিক আছে, সুতরাং কি বলছে, ইজ ইট বেটার টু সিম্পল? অবভিয়াসলি নান্টু, তোমার ডিজিটাল না নিলেও একদম পাতি ঘড়ি নিতে দেবে, যেখানে তোমার কোনো রকম ডিজিটাল টাচ নেই। ডিজিটাল না এমনি যেরকম ওই অ্যানালগ যে ঘড়িগুলো ছিল সেগুলো নিতে দেয় অনেক সেন্টার। অ্যালাউ, তোমার ঘড়িটা দেখতে হবে, ঘড়ি যদি অ্যানালগ হয় না, ও বলতে হবে এটা হচ্ছে ঘড়ি, তোমার অ্যানালগ ঘড়ি, এখানে তো ডিজিটালের কোনো ব্যাপার নেই, তাই না? ডিজিটাল ঘড়ি আমি তো নিচ্ছি না, যে ওখানে আমার তো বাইরে থেকে ওয়্যারলেস কানেকশনের কোনো ব্যাপার নেই, তাহলে আমাকে কেন নিতে দেবে না? এবং দরকার হলে ইউনিভার্সিটিদের সঙ্গে কথা বলবে, এটা ওদের কি বলবো, পাকামো বলতে পারো।
ঠিক আছে? অ্যানালগও অনেক সময় নিতে দেয় না, কিন্তু এগুলো তো তোমার প্রয়োজনে নিতে হবে, ঠিক আছে? এগুলো অ্যানালগ না নিতে দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। ইলেকট্রনিক ঘড়ি নেওয়া যাবে না, নোটিফিকেশান পড়বে, সেখানে যদি লেখা থাকে যে কোনো রকমের ওয়াচ নেওয়া যাবে না, যদি কমিশন সেরকম ইনস্ট্রাকশন দেয় তাহলে সেটা অন্য বিষয়, তাহলে আমাদের কিছু করা থাকছে না। কিন্তু এরকমটা হওয়া উচিত নয়, আশা করি সেরকমটা হবে না যে তুমি অ্যানালগ ক্লক নেবে। অ্যানালগ ক্লকে কিন্তু সমস্যার কথা নয়, এটা কিন্তু ফ্যাক্ট। আর যদি তাই হয় তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টে খুব গন্ডগোল হবে। আমরা কিন্তু ওয়াচটা আমরা সঙ্গে নেব, সে যদি আলটিমেটলি একদম নাই করা যায় তাহলে তো সেটা ব্যাড লাক হবে। কিছু কিছু পরীক্ষা হওয়া এরকম আছে, সেটা ঠিকই, ঠিক আছে? নাহলে লুকিয়ে নিতে হবে, কিন্তু এটা নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নাহলে লুকিয়ে নিতে হবে যদি ঘরে প্রথমেই না ঢুকতে দেয়, ঠিক আছে? স্মার্ট শরীরে হাসি পাচ্ছে, কিন্তু ব্যাপারটা ঠিক, কারণ এটা তো আমার দরকার, তাই না? আসলে ওই পরীক্ষার হলে দেখবে একসময় পিচবোর্ড নেওয়া বন্ধ হয়ে গেল, তাই না? এবং আমি যখন মিসলিনিয়াস ফাইনাল পরীক্ষা দিতে চাই রাইটিংয়ে, তখন কী করে, তখন কিন্তু আমি যে ট্রান্সপারেন্ট যে বোর্ডগুলো আছে ওইগুলো নিয়েই গেছিলাম, তাহলে কিন্তু কোনো সমস্যা হয়নি, ওটা দিয়ে আমি পরীক্ষা দিয়েছি। ট্রান্সপারেন্ট এবং ওই যেগুলো নিচে কাগজ রাখলেও দেখা যায়, সেই বোর্ড নিয়েও আমি পরীক্ষা দিয়ে এসেছি, ঠিক আছে? এবং ওটা সেই সময়ের প্রেজেন্টেশন, সেই সময় বুঝিয়ে বলা, ওদের উপরে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট পয়েন্টে আছি, সেটা হচ্ছে অ্যানসারিং অর্ডার। অ্যানসারিং অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? কার কার মনে হয় অ্যানসারিং অর্ডার নিয়ে কেউ কিছু ভেবেছ? অ্যানসারিং অর্ডারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? দেখ, আমাদের টপিক 3টে, তাই তো? ট্রান্সলেশন, প্রেসি আর রিপোর্ট। সবার কাছে একটা জিনিস খুব সমস্যা, সেটা হচ্ছে একটা কমন সেটা হচ্ছে প্রেসি, কারণ ওটা টাইম কনজিউমিং, বোঝার ব্যাপার রয়েছে, মাথা খাটানো খুব বেশি দরকার আছে ওখানটাতে। কোথাতে? প্রেসিতে। ট্রান্সলেশনে খুব বেশি হ্যাঁ কমল, আমি বলবো সবই, হ্যাঁ আজই সব রিভিল হয়ে যাবে, চিন্তা নেই। আমরা ওটাতে খুব বেশি মাথা দেবো কখন? একদম শেষে। কেন? কারণ দেখো, ওখানে আমাদেরকে খুব বেশি বুঝতে হবে, ওখান থেকে থিম বার করতে হবে, সুতরাং ওটা একটু জটিল কাজ এবং ওটা লেন্দি কাজ। যেমনটা আমরা ধরো যদি এসএসসির বিভিন্ন রকম পরীক্ষার দিকে যাই, ধরো এসএসসি সিজিএল বলো, এইচএসএস বলো, সেকেন্ডারি লেভেল বলো, যেখানে আমাদেরকে জিআই থাকে, তাই না? দেখো, অন্যদের থেকে জিআই কিন্তু হলে সহজে হয়, না হলে হয় না, তাই তো? জিআই ব্যাপারটাই এমন, যেটা তুমি হট করে আসছে, যেটা প্র্যাকটিসের মধ্যে থাকছে, সেটা কিন্তু সহজেই তুমি অ্যান্সার করতে পারছো, কিন্তু যেটা হচ্ছে না সেটা কিন্তু একটু সময় নিয়ে নেবে, একটু টাইম কনজিউমিং। সুতরাং ওটা কিন্তু মাথাটা ঘুরিয়েও দেবে। তাহলে আমি যদি পরীক্ষার প্রথমেই আমার মাথাটাকে ঘুরিয়ে দিই, তাহলে আর যে ধরো 25টা কোশ্চেন হবে জিআই থেকে, বা 50টা কোশ্চেন হবে, 1/4 কোশ্চেন হবে জিআই থেকে। এবার আমি প্রথমেই মাথাটা ঘুরিয়ে নিলাম, বাকি সময়ের জন্যে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে থাকলো, ঘুরলো, এবং সহজ জিনিস আমি ভুল করে এলাম। সেই জন্যে এখানে কিন্তু খুব সাবধান অ্যান্সারিং অর্ডার নিয়ে। তাহলে আমরা নিশ্চয়ই, দেখো, এটা কিন্তু নিজের মতো ঠিক করে নিতে। ধরো আমার ট্রান্সলেশন ভালো হয়, তাহলে আমি যেটা আমার ভালো হয় সেটা কিন্তু আমি আগে করে শেষ করব। দুটো ক্ষেত্রে, ধরো ট্রান্সলেশন যার ভালো, সে বাংলাতেও পারবে, ইংরাজিতেও পারবে, তাহলে আমি ওরকম বাংলা ইংরাজি দুটোই কিন্তু একসঙ্গে করে রেডি করে ফেলবো, ঠিক আছে? যার রিপোর্ট ভালো হয়, যে রিপোর্ট ভালো লেখে, নিজেরাই বুঝতে পারবে সেলফ অ্যাসেসমেন্ট করলে যে কোন জিনিসটা তুমি ভালো লিখতে পারছো, তাহলে সেটা সে আগে করবে। সবাইকে নিজেকে ঠিক করতে হবে যে কোন জিনিসটা আমরা ভালো লিখতে পারবো। তাহলে যখন ধরো আমি ট্রান্সলেশন খুব ভালো করি, আমার ট্রান্সলেশনটা 4 মিনিটে শেষ হলো, তাহলে দুটো ট্রান্সলেশন 8 মিনিটে শেষ। রিপোর্ট আর একটু বেশি সময় লাগে হয়তো, তাহলে এই যে কম সময়ের মধ্যে আমি শেষ করলাম, রিপোর্টে হয়তো আমার 7 মিনিটই লাগে, তাই না? তাহলে 7 7 14, তাহলে 8 আর 14 22 মিনিট। তাহলে আর বাকি দুটো আইটেমের জন্য কিন্তু আমার হাতে পড়ে রয়েছে এখনও 34 মিনিট, তাই না? তার যেটা আমার স্টিপুলেটেড টাইম, তার থেকে অনেক বেশি সময় পড়ে আছে। প্লাস আমার মাথাটা অতটা এখনও জটিল হয়ে ওঠেনি, অতটা বেশি জটিলভাবে ভাবছে না, সুতরাং মাথাটা কিন্তু এখন ফ্রেশ রয়েছে। কিসে করার জন্যে? ট্রান্সলেশন আর রিপোর্ট করার জন্য। চেষ্টা করব সবাই যাতে আমরা সবার শেষে প্রেসিটা করি, ঠিক আছে? তাহলে প্রেসি আমরা সবার শেষে করব, এটা কিন্তু মাথায় নেব আজকে থেকে। পরীক্ষার হলে যখন আমরা মক টেস্ট আসবে, আমাদের আগামী দিনে আমরা মক টেস্ট করব, তখন
আর পার্ট বি এ না মিক্স না করে লেখাই বেটার, ঠিক আছে? এবার তুমি তো লেন্থ বুঝতে পারবে ভাই, ধরো একটা ট্রান্সলেশন জন্য কতটা জায়গা লাগতে পারে, একটা রিপোর্টের ওয়ার্ড লিমিটটা দেখে নিলে যে এই আমার ওয়ার্ড লিমিট, তাহলে তো আমি এর বেশি যেতে পারবো না। একটা নির্দিষ্ট গ্যাপ তুমি রাখতে পারো, তাতে অসুবিধা নেই, পরে একটা পার্ট বি করে সেখান থেকে চলবে। হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি লেখা না লেখার কোনো ব্যাপার নেই, কারণ ওখানে তো তোমার দাগ নম্বর দেওয়া থাকবে, উল্টাতে পারো, অর্ডারে কিচ্ছু অসুবিধা নেই, উল্টানোই যাবে, একদম ওই যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি এইটাতে ডাউট থাকে যে সিকোয়েন্সিয়ালি লিখলে, অর্থাৎ একদম পরপর যেরকম কোশ্চেন সেরকম লিখলে যদি তোমাদের ভালো বলে মনে হয়, যদি সবসময় নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপার, যদি মনে হয় তাহলে কি করবে, তাহলে একটা স্টেপুলেটেড স্পেস করো, যেই স্পেসটার মধ্যে ওইটা ধরে যাবে, ঠিক আছে? ওয়ার্ড লিমিট তুমি রিপোর্টের জন্য দেখতে পাবে, প্রেসির জন্য 1/3 লাগে, অল্প জায়গা লাগে, ট্রান্সলেশনে অল্প জায়গা লাগে, তাহলে ঠিক তুমি ওইভাবে স্পেসটা মেনটেন করো, ঠিক আছে? তাহলে দেখবে সুবিধা হবে। কিন্তু আমরা যদি ওই মানে পরীক্ষককে খুশি করতে হবে ঠিকই, কিন্তু একদম এতভাবে খুশি করতে যাবো যে নিজের সর্বনাশ হবে, সেটাও কিন্তু করতে যাবো না, সিকোয়েন্সে সমস্যা হয় না, ঠিক আছে? তবুও যদি কেউ রাখতে চাও তাহলে স্টেপুলেটেড একটা স্পেস রেখে দিয়ে তার জন্যে জায়গা রেখে দাও, কিন্তু অর্ডারটা এইভাবে ঠিক করো, প্রেসিটা সবার শেষে করো। এটা আমার মনে হয়েছে, যদি তোমাদের এরকমটা সুবিধা হয় যে না প্রেসিটা করলে আমার আগে সুবিধা হয়, তাহলে তাই করো। কিন্তু অ্যান্সারিং শুভজিৎ, মিক্স বলতে গ্রুপটা মিক্স না করা বেটার, গ্রুপটা মিক্স করো না, কিন্তু কি করো, যদি তুমি ধরো প্রেসি 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে ট্রান্সলেশন রয়েছে, 3 নম্বরে রিপোর্ট রয়েছে, তুমি প্রথমে তুমি রিপোর্ট করলে, পরে ট্রান্সলেশন করলে, তারপরে প্রেসি করলে, এটাতে সমস্যা হয় না, ঠিক আছে? কিন্তু তবুও যদি তোমাদের মনে হয় যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যে না পরপর করতে হবে, হ্যাঁ, তাহলে একটু স্পেস রেখে নিও, অসুবিধা নেই, কারণ এটা খুব বেশি বড় ডিটেলস লেখার পরীক্ষা নয়। বড় লেখার জন্য বিসিএস রয়েছে, মিসলিনিয়াস রয়েছে, এখানে যেহেতু টাইম আমাদের লিমিটেড করে দিয়েছে, সুতরাং এক গাদা আমরা লিখতে পারবো না। আর আগের দিন আমরা আলোচনা করেছি যে আমরা এক গাদা লিখতে যাবো না, আমরা একদম ঠিকঠাক লিখবো, শুধু ভুল লিখবো না, আমাদের একদম সবসময় মাথায় খেয়াল থাকবে যে আমরা ভুল লিখবো না, শুধু ঠিকটা লিখবো, ব্যাস, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, তাহলেই চাকরিটা হবে। আর বিরাট কিছু লিখতে যাবো এই যদি কারোর মাথায় থেকে থাকে, তাহলে কিন্তু ভুল হবে। পরীক্ষা রিলেটেড, অন্য পরীক্ষার অ্যাসপেক্ট আলাদা, এই পরীক্ষার অ্যাসপেক্টটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারিং অর্ডার দিয়ে একদম ঠিকঠাক অ্যান্সারিং অর্ডার রাখবো। এগুলো কিন্তু খাতায় ভালো করে নোট করো, বা মাঝে মাঝেই দেখবে, এগুলো কিন্তু ওভারলুক হয়ে যায়, আমরা ওভারলুক করে ফেলি, ঠিক আছে? এবং এরকমও ভুল হতে পারে, দেখা গেল বাংলা রিপোর্ট লিখছি, মাঝখানে ইংরেজিতে আমি ইংরেজি ডেট লিখে দিলাম, অর্থাৎ 12ই আগস্ট এই ইউজটি লিখে ফেললাম বাংলা রিপোর্টে, এটা কিন্তু করা যাবে না। বাট ইফ উই টার্ন ওভার নিউ পেজ কন্টিনিউসলি উইল ইট নট কনজিউম আওয়ার টাইম? নট একটা প্রেসি লিখতে নিশ্চয়ই একটা পেজ লাগবে না, প্রথম কথা। বারবার তুমি কেন পাল্টাবে? তুমি তো পাল্টাবে না, তুমি একটা অ্যান্সার করবে, তারপরে একটা পৃষ্ঠা উল্টাতে 1 সেকেন্ড সময় লাগে, তার বেশি লাগা উচিত না, ঠিক আছে? ওটুকু নেগলিজিবল। কিন্তু অ্যান্সারিং অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে অ্যান্সারিং অর্ডারের জন্য কিন্তু কোয়ালিটি হেরফের হয়ে যায়, কারণ প্রেশার সবসময় হচ্ছে, প্রেশার যে রিলিজ করতে পারবে মাথা থেকে, যত এই কোয়ালিটিটা থাকবে যে মাথা থেকে কীভাবে প্রেশার রিলিজ করা যায়। ধরো তোমার যদি প্রেসি ভালো হয়, তুমি প্রথমেই লেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সেটা যখন প্র্যাকটিস করছো, তখন যদি প্রেসিটা একটু গোলমেলে মনে হয়, যেমন আমার মনে হয়, বেশিরভাগ স্টুডেন্টের তাই মনে হয় যে প্রেসি লেখার সময় একটু চাপ এসে যাচ্ছে মাথায়, আসে সাধারণত, কারণ ওখান থেকে তোমার জিস্ট বার করতে হয়, আর অন্যগুলোর ক্ষেত্রে জিস্টের ব্যাপার নেই, সুতরাং একটু চাপ আসে। এবার অ্যান্সারিং অর্ডারটা নিজের মতো ঠিক করে নাও, কিন্তু অ্যান্সারিং অর্ডারটা করবে, তার আগেই সেট করবে। তুমি পরীক্ষার হলে গিয়ে কোনটা করবে, আগে কোনটা করবো, এইটা যেন না হয়, আগে থেকেই একদম সেট করে যাবে। তোমার যেটা সুবিধা তুমি সেটা আগে করো, কিন্তু আগে থেকে সেট করো, ঠিক আছে? এই পরীক্ষা দিতে দিতে, এই মক টেস্ট যখন আমরা শুরু করবো, তখন দিতে দিতে তুমি বুঝে যাবে যে কোনটাই ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোনটা আগে দরকার, কোনটা পরে দরকার, বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে। আত্মোপলব্ধির উপরে কিচ্ছু হয় না, ঠিক আছে? এই আমি যা বলছি কিন্তু পুরো এই কোথা থেকে শেখানো হয় বা কিছু নয়, আমার পাস্ট যা এক্সপিরিয়েন্স তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং এগুলো কাজ করে।
ঠিক আছে, এবং এইগুলো একটা সময় এসে আমাদের যিনি গুরুদেব ছিলেন তিনিও বলেছেন, ঠিক আছে। এবং আমি যে সেইগুলো মুখস্থ করে বলছি তা নয়, একটা আত্মউপলব্ধি এসে গেছে, এগুলো তোমাদেরও আসবে। নেক্সট হচ্ছে হার্ড ল্যাঙ্গুয়েজেস, কাদের মধ্যে একদম খুব নাটু, এগুলো হচ্ছে অর্ডারটা হচ্ছে নিজের মতো, যেটা সুবিধা সবসময় সেটা আমি আগে বলবো। আমার যদি বাংলা আগে হয়, মানে আমি অন্য যেটা আমার পক্ষে কঠিন তার জন্য আমি বেশি সময় বাঁচাবো, এটা হচ্ছে আমার টার্গেট। যেটা আমি ভালো পারি সেটা আমি তাড়াতাড়ি শেষ করব, তাহলে আমার অন্য যেটা কঠিন তার জন্য আমি একটু বেশি সময় রাখতে পারবো, তাই না, যেটা আমার পক্ষে কঠিন। আচ্ছা, এবার হার্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের সবার মধ্যে একটা আছে তো, যে একটা হেভি একটা ইংরাজি লিখতে হবে, একটা খুব ভালো ইডিয়মস দিয়ে না লিখলে বোধহয় নাম্বার হবে না, এরকম একটা ব্যাপার রয়েছে না সবার মধ্যে? কার কার মধ্যে আছে এগুলো, একটু কঠিন ভাষা না লিখলে যেন নাম্বার হবে না বা কিছু আছে? শুভমের আছে, আর কার আছে? Otherwise, there is no specific word limit for every section. You have to write the phrases in 1/3 of the given prose passage. There is no indication of the word limitation for report writing, and it will be given on the examination hall itself. And for the translation, there is no need for any word limitation, because you will only translate the whole passage. Okay? No, Shaili, it is not right. You don't have to use bombastic words. Okay? Not at all. In every exam, wherever it was in your academic career, while you were giving your graduation paper, while you were taking your HS examination, always there was indication in the question that try to explain your own word. Do not use the verbatism. Do not use the highly decorated word. And while you are writing phrases, there is already an instruction. While I will taking the class of phrases, I will definitely explain about it, that there should not be any kind of verbatism, any kind of pseudopism, any kind of, okay, so we have to avoid all these things. So yes, Nandu Vishwas, okay, simple language should be used all over, all everywhere, because there is only 54 minutes in your hand while you are giving the clerkship mains examination, only 54 minutes, okay, so there is nothing to show about your literature expertise, okay. শুধুমাত্র আমার খেয়াল রাখতে হবে যেন আমি ভুল না লিখি। একটা কথা আমি বারবার বলছি, প্রথম দিন থেকে বলছি, আমি ভুল লিখবো না, নাম্বার বেশি হবে। নির্দিষ্ট ফরম্যাটের উপরে নাম্বার রয়েছে, রিপোর্ট লিখতে গেলে তার যে ফরম্যাট রয়েছে, আমরা একটা হেডিং লিখবো, একটা ওই নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার লিখবো, একটা ডেট লিখবো, একটা বডি লিখবো, এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা যা ঠিক হবে তার জন্য কিছু নাম্বার বরাদ্দ রয়েছে। এবার তারপরে সেন্টেন্সে গ্রামাটিক্যাল মিস্টেক্সের ব্যাপার আছে, ঠিক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক্স আমি না করলে অসুবিধা নেই। আমি যখন একটা খুব ভালো কিছু ইংরেজি দিয়ে একটা রিপোর্ট লিখতে যাব বা প্রেসি লিখতে যাব, দ্যার ইজ এ পসিবিলিটি কি ওখানে আমার টাইম কনজিউম করে যাবে, ঠিক আছে। সুতরাং ওই টাইমটা কিন্তু নেই আমাদের হাতে। আমি 3টে জিনিস খুব ভালো লিখলাম আর 3টে জিনিস লিখতে পারলাম না, একদম লিখলাম না, ছেড়ে এলাম, এটা করলে কিন্তু হবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং খুব সাবধান, সবসময় খেয়াল রাখতে হবে ভুল লিখবো না। একটা কথা আমি এই নিয়ে বোধহয় 50 বার বললাম, ভুল লিখবো না। আমি খুব ভালো ইংরেজি না লিখতে পারি, খুব ভালো বাংলা না লিখতে পারি, আমি এই জন্য আমার ভুল লেখার কোনো অধিকার নেই। একটা ভুল হবে, নাম্বারটা কমে যাবে, একটা সিঙ্গেল ভুল, ঠিক আছে। আমি একদম খুব ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি পরীক্ষার হলের মধ্যে, না, যা জানি না আমি সেটা কোনো সময় একবারই ইউজ করতে যাব না পরীক্ষার হলে। এখন করবো, আমরা যখন এখন প্র্যাকটিস করছি, হোম টাস্ক করছি, এখন করবো, কারণ এখন আমার কারেকশানের টাইম, এইটা হচ্ছে আমার প্রিপারেশনের টাইম, সুতরাং এখন আমরা করবো। তাহলে হার্ড ল্যাঙ্গুয়েজ শুড নেভার বি ইউজড, ওকে। যদি আমরা হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাই তাহলে কী হবে, আমাদের কিন্তু ভুল হবে, কী হবে, ইমপ্লিমেন্টেশনে ভুল হবে, এটা কিন্তু স্বাভাবিক। সুতরাং আমরা হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করবো না, সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, এটা মাথায় রাখবো। নেক্সট আসছে আই উইল স্কোর 100 আউট অফ স্কোর 100। এই পরীক্ষার হলে গিয়ে এটা কার মাথায় আসে বলো তো? আমি 100-র মধ্যে 100ই পাবো, এরকম কনফিডেন্স কার আছে? কার আছে এই কনফিডেন্স আমি 100 পাবো? আমি বলছি কনফিডেন্স, না কনফিডেন্স নেই? একদমই আসে না। আচ্ছা, আর
আর কারো আর সবার আসে বোধহয় নাকি? এতটা নেই, আচ্ছা। আচ্ছা, ওকে। তাহলে এই যে মেন্টালিটি, এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, হ্যাঁ, অঞ্জন বলেছে এরকম নেই, তবে যা আসবে লিখে আসবো। হ্যাঁ, এটা ঠিক, যা আসবে লিখে আসবো। সুতরাং আই উইল স্কোর 100 আউট অফ 100। হ্যাঁ, এই যে কনফিডেন্স, এটা আমি যদি পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছি তাই সেই সময় থাকে, ব্যাস গুড এনাফ, এবং এটা খুব এনকারেজিং হবে, এটা খুব ভালো ব্যাপার হবে। কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমার যখন মনে হবে যে আমি 100 পেতে হবে, তখন আমরা কী আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জ হতে পারে বলতো? কী সাইকোলজিক্যাল চেঞ্জ হতে পারে? আমরা যখনই ভাববো যে আমাদের 100-র মধ্যে 100 পেতে হবে, তখন আমি কী করবো বলতো? আমার এইটা একটু কমা লেখা হয়ে গেল না তো, এইটা এই সেন্টেন্সটা বোধহয় ঠিক হলো না, পাশে কে লিখছে দেখি, পাশে একটু পাশের দিকে একটু তাকালাম, এর দিকে একটু তাকাচ্ছি, আবার একটু রিকালেক্ট করার চেষ্টা করছি যে এর জন্য একটু কমে যেতে পারে না তো। মানে ওই যে এক্সেসিভ একটা খুব ভালো ইংরেজি লেখা, খুব ভালো বাংলা লেখার এই যে প্রবণতা, এবং তার থেকে কিন্তু 100 পেতে হবে, এই প্রবণতাটা তৈরি হবে। সুতরাং এটা নিয়ে খুব সাবধান। আমরা কিন্তু এই প্রবণতায় কোনো সময় পড়বো না যে আমি 100-র মধ্যে 100 পাবো। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোশ্চেনটা এসছে সেটা ভালো করে দেখবো, আমি যা শিখেছি সেটা আমি যাতে ইমপ্লিমেন্ট করে আসতে পারি পরীক্ষার হলে। আমি প্রচুর পড়ি, আমরা প্রচুর পড়ি প্রিপারেশনের সময়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি, এবং এটা সবার সঙ্গে হয়ে যায়, একদম গ্যারান্টি। কেউ এমন বলতে পারবে না যে আমি এটা পড়ে গেছি অথচ গিয়ে পরীক্ষার হলে ভুল করে আসিনি। এমন কেউ আছে নাকি যে কোনোদিন ভুল করনি পরীক্ষা হলে গিয়ে, জানা জিনিস? কে আছে এমন? সিলি মিস্টেক্স বেশি হয়। আর কারণ নেই? নান্টু আর শুভজিতের হয় নাকি? অফেন প্রায় হয় কমলের, আর কেউ? সহেলির হয় না? অর্ঘ? মানুষ মাত্রই ভুল করে, তাই তো? ম্যানেজ মডেল, তাই তো অর্ঘ? মানুষ মাত্রই ভুল করে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা ম্যানেজ মডেল তো। যাই হোক, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। দেখো, আমরা ভুল করি কেন জানো তো? আমরা সোজা জিনিসটাকে হালকা ভাবিনি, সোজা জিনিসটাকেও একদম সিরিয়াসলি নিতে হবে, এটা ম্যাটার, ঠিক আছে? সুতরাং আমরা কি করব, মানুষ মাত্রই ভুল করে অর্ঘ বলেছে, ঠিক আছে, কিন্তু এই মানুষ মাত্রই যদি এখানে ভুল করে, তাহলে আর একটা বছর পিছিয়ে দিতে হবে, আর 1-2 বছর পিছিয়ে দিতে হবে। এইটা হচ্ছে মুশকিল, আর কিছু না। ভুল করে, আমরা অনেক ভুল করেছি, সেই ভুলটা কিন্তু শোধরানোর সময়। আমরা ভুলটা এখন থেকে জানছি যে এই ভুলগুলো হয় আমার পরীক্ষার হলে, তাহলে নিশ্চয়ই আমরা শুধরে যাব, তাই না? দেখো, আর একটা জিনিস খেয়াল করে দেখবে, যে কোশ্চেনটা তুমি পরীক্ষা হলে ভুল লিখে এসছো, যার অ্যান্সার তুমি ভুল করে এসছো, বাইরে এসে দেখেছো যে এটা ভুল, তার পরবর্তী কোনো পরীক্ষায়, জীবনে কোনো পরীক্ষায় ওই প্রশ্নটা আর ভুল হয়নি। হয়েছে কি? ওই প্রশ্নটা আর ভুল হওয়া সম্ভব না যদি তুমি ওই প্রশ্নটাকে ঠিকঠাক নিয়ে থাকো, কারণ তুমি ওটাকে পরের বার সিরিয়াসলি নিয়েছিলে যে আমি এই প্রশ্নটা ভুল করে এলাম, এইটা কি করে হলো। এইটা তুমি নিজেকে হয়তো এক সন্ধ্যা ঘুম হয়নি, তার জন্য এক সন্ধ্যা মাথা চুলকেছে, এরকম এরকম কি হয়, এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কিন্তু তৈরি হয়। তাহলে ওই যখন আমার ইন্টারপ্রিটেশন থাকে, আমি যখন ওই মোটিভেশনে থাকবো যে আমি এইটা কি করে ভুল করলাম, এইটা যখন আমার মাথার মধ্যে ভুল হলে কি করে, আর তো ওই কোশ্চেন আসেনি। হ্যাঁ, সেটা হতে পারে, হয়তো সেইটা আসেনি, কিন্তু এরকম হয় হয়তো সেটা ভুল করেনি, কিন্তু এমন প্রচুর হয় যে আমি এই কোশ্চেনটা, ইভেন আমার সঙ্গে প্রচুর হয়েছে এটা। আমি প্রথম যখন পরীক্ষা দিতে যেতাম তখন ওরকম ভুল হতো, হালকা জিনিস একদম, কিন্তু পরের বার আমার আর কোনোদিন ওই জিনিস ভুল হয়নি। একদম এখনও মনে আছে কি কোশ্চেন, কোনো কোশ্চেন যদি ভুল সেই জিনিস চলে আসে, যেমন ধরো অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, আমি প্রথমবার একবার পরীক্ষায় ভুল করে এসেছিলাম, কত নম্বর আর্টিকেল আছে, এখন আর সারা জীবনেও ভুলিনি, এখন সবসময় মনে থাকে, ঠিক আছে? এরকম সবার সঙ্গে আছে, এটা কমন জিনিস। সুবিধা, এইরকম কনসাইড করবো আমরা, কারণ আমরা সবাই একই
স্ট্রিমের লোকজন, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা 100 মধ্যে 100 পাবো, এটা প্রিপারেশনের সময় এটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই মেন্টালিটি বাদ দিতে হবে, সবসময় মেন্টালিটি থাকবে এই যে টপিকটা ধরেছি আমি এটা একদম ঠিকঠাক লিখে আসবো। ঠিকঠাক মানে আমি যা প্রিপেয়ার করেছি আর ভুল লিখবো না, ঠিক আছে, একদম নানটু পাবে। এইটা এখন রাখতে হবে, এই কনফিডেন্সটা এখন রাখতে হবে যে না আমি সব পারবো, সব করবো, ঠিক আছে। চলো আচ্ছা নেক্সটটাতে যাই, সেটা হচ্ছে ইউজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বাট অ্যাট্রাকটিভ ওয়ার্ড। এরকম হয় কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বাট অ্যাট্রাকটিভ ওয়ার্ড, এই বিষয়ে কিন্তু আমাদেরকে একটু, হ্যাঁ এই বিষয়ে কিন্তু আমাদেরকে খুব একদম ভীষণভাবে সতর্ক হতে হবে যে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবো না, অ্যাট্রাকটিভ হতে পারে। যেমন ধরো একটা ওয়ার্ড কালকেই একজন, হয়তো হয় আমি বলছি, দেখো কালকে একটা রিপোর্ট ছিল, আচ্ছা সে রিপোর্টটাতে যারা সলভ করেছে তারা জানো যে অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার ছিল। তাহলে ওই অ্যাক্সিডেন্টে যে মারা গেল সে কেউ একজন ভুল করে সেটাকে লিখে ফেলেছে কনভিক্টেড কী নাম ছিল, হাটন, তাই তো, এমাউন্ট হাটন। তো সেই কনভিক্টেড কী করে হলো, কনভিক্টেড সব, হ্যাঁ কনভিক্টেড হচ্ছে অভিযুক্ত, তাহলে ওখানে কনভিক্টেড হচ্ছে নো, দেয়ার শুড বি নো হিউমিলিয়েশন, ওকে। আগের দিন আমরা বলেছি, যখন আমরা আগের দিন বলেছিলাম যারা গ্রুপে পোস্ট করছো, যারা অ্যান্সার পোস্ট করছো, তারা অন্যদের পোস্টে কমেন্ট করতে পারো, কিন্তু সবসময় একটা কি থাকা প্রয়োজন, তাদের কোনো হিউমিলিয়েশন হবে না, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, আমরা সবাইকে সহযোগিতা করবো। কিন্তু এরকমটা হয় যে আমরা ওই যে হট করে ওই ওয়ার্ডটা ইউজ করে ফেলো, সে নিশ্চয়ই এই ওয়ার্ডটা পরীক্ষার হলে করে ফেলতে পারতো, একদম খুব ভালো হয়েছে যে এই সময় সে এই ভুলটা করেছে, তাহলে পরের বার আর করবে না। কনভিক্টেড হচ্ছে তাও ক্রিমিনাল অফেন্সে, মানে কেউ তার বিরুদ্ধে একটা সেই অভিযোগ আনা হলো, সে তাতে দোষী সাব্যস্ত হলো, এটা হচ্ছে তোমার কনভিক্টেড। সুতরাং এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করা হয়ে গেছে, ওয়ার্ডটা দেখতে শুনতে খুব ভালো, কিন্তু ওখানের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা কিন্তু হয়ে থাকে। সুতরাং খুব সাবধান এই ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করবো না, যেটা আবার অ্যাট্রাকটিভ মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আমরা যখন ওয়ার্ড কিছু ইউজ করছি সেটা নিয়ে একটু সাবধান হব, ঠিক আছে। তাহলে আমরা এই ওয়ার্ডের ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান হব এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা ইউজ করব না, ঠিক আছে। নেক্সট যাব টাইম ম্যানেজমেন্ট টু কমপ্লিট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, যে এই একটু আগেই আমরা বলছিলাম যে আমাদের সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে টাইম আমরা কী করে ম্যানেজ করব, ঠিক আছে। সবসময়, হ্যাঁ আমরা সবসময় খেয়াল রাখবো টাইমটা কিন্তু খুব একটা, টাইম ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল এনিমি, তাই তো। হাউ মেনি অফ ইউ অ্যাগ্রি উইথ মি ইন দিস কেস? টাইম ইজ আওয়ার মোস্ট পাওয়ারফুল এনিমি, একদম একদম। আমরা হচ্ছে লর্ডস অফ ইয়েস, আমরা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু সময়। দেখো সময় এসেছে বলেই আমরা কি হচ্ছে, আমরা এই ধরো এখন যে ভালো সময়টা যাচ্ছে সেটা আর থাকবে না, চলে যাবে। এখন যে খারাপ সময়টা আছে সেটা আর থাকবে না। সুতরাং সময়টা হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু এবং এটা দাঁড়িয়ে থাকবে না। আগের দিনে একটা আমরা ট্রান্সলেশন করেছিলাম, সঙ্গে প্রেসিও করেছিলাম, যেটাতে ছিল যে সময় একবার চলে গেলে কিন্তু আর আসে না, তাই না। সুতরাং এই সময় খুব গুরুত্বপূর্ণ এবং এই ম্যানেজমেন্টটা আমাদেরকে করতেই হবে। কোন সময়টা কতটা লাগছে ঘড়ি নেব, সবসময় একটু নজর রাখবো এবং সবসময় এই পরীক্ষার ক্ষেত্রে বারবার একটা কথা বলছি, খেয়াল রাখতে হবে যে আপনাদের কিন্তু 6টা আইটেমই করতে হবে যাই লিখি, কারণ ওর ফরম্যাটে নাম্বার আছে। আমি বডি যদি ভুলও লিখি তাতে একদম না লেখার থেকে ভুল লিখে আসা এক্ষেত্রে ভালো যদি আমরা ফরম্যাটটা মেনটেন করতে পারি। এটা একদমই এক্সপেক্টেড না যে তুমি ভুল লিখে আসো, সেটা তো কোনো মতেই কাম্য নয়, কিন্তু দেখা গেলো একদম পারছি না, যদিও এটা হওয়ার সম্ভাবনা নেই, কিছু না কিছু নিশ্চয়ই পারবে। এবং
আমরা সেইভাবেই তৈরি হব আগামী দিনে। সুতরাং টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু মাথায় রাখবে, এবং কিভাবে টাইম ম্যানেজ করতে পারবে পরীক্ষার হলে সেটা তোমরা এখনই সেট করবে। প্রীতম, টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যখন আমরা মক টেস্ট শুরু করব তখনই টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন থেকে তোমাকে সেই বাঁধনের মধ্যে আসতে হবে। আমরা পরীক্ষার হলের অ্যাটমসফিয়ার এখনই তৈরি করবো, এতবার আমরা পরীক্ষার হলের অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলবো যাতে করে আলাদা করে টেনশন হবে না। ভেবে দেখো, যারা অনেক পরীক্ষা দিয়েছো, অনেকেই আছে যে অনেকগুলো পরীক্ষা দিয়েছো কম্পিটিটিভ, তারা একটা সময় ছিল একদম প্রথম যখন পরীক্ষা দিচ্ছ, খুব এক্সাইটমেন্ট, খুব নার্ভাসনেস, খুব একটা টেনশন হচ্ছে, হাত কাঁপছে। যখন প্রথমবার তুমি ওই রোল নাম্বার, প্রথমবার তুমি যখন রেজিস্ট্রেশন নাম্বার ওই ওএমআর রে সার্কেল করছো, ডার্কেনিং করছো, তখনকার টেনশন। এবার ধরো তুমি 10টা পরীক্ষা দিয়ে ফেলেছো, 12টা পরীক্ষা দিয়ে ফেলেছো, তারপরের বার গিয়ে আর টেনশন হয়েছে? হয়নি, হবে না। কারণ এইটা হচ্ছে আমাদের ওই যে নতুন একটা অ্যাটমসফিয়ার, তার সঙ্গে অ্যাকাস্টমড হওয়ার জন্যে, এবং আমরা সবসময় ওই মাথায় চিন্তা নিয়ে যাই, এই চাকরিটা আমার পেতেই হবে, এই যে ভাবনা চিন্তাগুলো, এইসব চিন্তাগুলো আমরা প্রথমেই ঝাড়তে পারি না, এটা হয়। সুতরাং এই কমল প্রথমবার ভুল করেছিল, এবার আমি আমার কথাটা না বলে পারছি না। এটা হচ্ছে মিসলিনিয়াস এক্সাম 2011, ইভেনচুয়ালি ওটা আমার প্রথম পরীক্ষা, এবং সেটা কি হয়েছিল, আমিও রোল নাম্বার ভুল করেছিলাম ওএমআরে, এবং পিএসসির স্পষ্ট গাইডলাইন ছিল হোয়াইটেনার ইউজ করা যাবে না। তার মানে ওই আমি যতই ভালো পরীক্ষা দিই ওটা আর হবে না। যেটা লাস্ট পর্যন্ত আমি সিলেক্টেড হয়েছিলাম ডিএমওতে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ওই পরীক্ষাটাতে গিয়ে কিন্তু আমি ভুল করেছিলাম। এবার দেখো ওটা সাইকোলজিক্যালি কী কাজ করেছিল সেই সময়, এবং আমার যিনি টিচার ছিলেন, ঠিক আমাদের পরীক্ষার 2 দিন আগে আমাদেরকে সারা বছর কিছু বলেননি, অন্য সময় কিছু বলেননি, কিন্তু 2 দিন আগে আমাদেরকে ডেকে বসেছিলেন এবং বলেছিলেন যে চাকরি আমার পেতে হবে, তাই তো? তাহলে চাকরি পেতে গেলে আমার যা করতে হয় করতে হবে। এবং হ্যাঁ, মিসলিনিয়াস অংশ না বলছি সেই ব্যাপারে আসছি, এবং খুব বেশ হাস্যকর ব্যাপার, এখন ভাবতেও একটা বেশ রোমাঞ্চকর ফিল হয়। বলবো কী হয়েছিল। আমার তখন বারাসাত কোনো একটা গার্লস স্কুলে পড়েছিল, নবপল্লীতে, না বারাসাত নবপল্লী নয়, বনমালীপুর গার্লস হাই স্কুল, এখানে পড়েছিল পরীক্ষাটা। এবং আমি প্রথমে ভুল করেছি যথারীতি, খুব সুন্দর করে ভুলটা করে এবার সম্বিত ফিরেছে। যে কী হলো না, একটা ডিজিট আর নেই, ডান পাশ থেকে একটা ডিজিট কম পড়ে গেছে, মাঝখান থেকে আমি একটা বাদ দিয়েছি, একটা 0 বা সামথিং বাদ দিয়ে ফেলেছি, যেটা আমার কভার করার সুযোগ নেই। এবার কি হলো, আমি তো বুঝে গেছি তাহলে আর হবে না, সর্বনাশ, তাহলে কী করতে হবে। সেই সময় আমি ওই ইনভিজিলেটরকে অনেক রিকোয়েস্ট করি যে আমার ওই ম্যাটার একটু পাল্টে দেওয়া হোক। না, উনি তো ওনার কর্তব্য মতো উনি পারেননি, কারণ একটাই ওই একজনের জন্য। আমরা কি করলাম, আমি অনেক রিকোয়েস্ট করার পর কান্নাকাটি করে, বা রীতিমতো কান্নাকাটির মতো পরিস্থিতি। এবং এই টেকনিকগুলো কিন্তু আমার দাদা শিখিয়েছিলেন, আমি যার কাছে পড়তাম তিনি শিখিয়েছিলেন যে পরীক্ষার হলে যা কিছু করে চাকরি পাওয়া যায়, যা কিছু করে আমি চাকরিটা পাবো, এইটা হচ্ছে আমার অ্যাটিটিউড থাকবে, যাতে করে আমি ওই সময়টাতে ইম্প্রোভাইজ করতে পারবো। আমার মূল টার্গেট আছে আমার চাকরি পেতে হবে, কোনোভাবে যেন এইসব হালকা ব্যাপারে, ধরো আমি কারোরটা দেখেই বা লিখছি, ধরো আমি কারোরটা দেখেই বা কপি করছি, এগুলো বলতে নেই, তবু বলছি। ওই সময়টাতে ইনভিজিলেটরকে কনভিন্স করা, তার জন্যে তার হাত পায়ে ধরা, তাকে বিভিন্নভাবে কনভিন্স করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু করতে হয় এবং এটা করা উচিত, যেটা কিন্তু আমার গুরুদেবী আমাকে শিখিয়েছিলেন। এবার ওই সময়টাতে কী করা হয়, আমি সেই একদম যে কী বলবো, হেডমাস্টারের যে রুম ছিল, যেখানে পিএসসির একজন আধিকারিক ছিলেন, সেখানে কিন্তু আমি দৌড়ে গেছিলাম। ওই ইনভিজিলেটর যখন আর পারলেন না, হবেই না, তখন ইনভিজিলেটরকে অনেক রিকোয়েস্ট, সেখানে আমি পুরো কান্নাই করলাম, এবং ওটা কিন্তু কান্না না আসলেও জোর করে আর কি দেখা যে হ্যাঁ আমার খুব সমস্যা হচ্ছে কান্না। এবার উনিও প্রথমে খুব একদম কোনোভাবেই সম্ভব না, একজনের জন্য একটাই হবে, আমি বললাম ওটা কি ক্যান্সেল হবে, বলছে এখন উনি আমাকে ওই সময়টাতে সামাল দেওয়ার জন্য বলছে না তুমি হোয়াইটনার দিয়ে দাও, অসুবিধা হবে না। কিন্তু আমি জানি পুরো ইনস্ট্রাকশন আছে হোয়াইটনার ইউজ করা যাবে না, সুতরাং হবে না, উনি ওটা একটা সামাল দেওয়ার জন্য চেষ্টা করলেন। সে মতো অবস্থায় আমি কী করবো, আমি বলছি না এরকম লেখা আছে হোয়াইটনার দিলে ক্যান্সেল হবে। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে তিনি বললেন ঠিক আছে তুমি এক কাজ করো,
আমাকে জিজ্ঞাসা করছেন যে ওইখানে কতজন আছে। এবার আমি নিজেই বললাম যে ওখানে ওই ঘরে তো অনেকজন আসেনি, তাহলে ওখান থেকে একটা দেওয়া যাবে না? বলছে কেউ আসেনি। আমার না। তারপরে কী করলেন উনি, বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি ইনভিজিলেটরকে বলে দিচ্ছি। তো আমাকে আমি চলে গেলাম ঘরে, এবং ইনভিজিলেটরকে উনি এসে বললেন যে ঠিক আছে, যেহেতু 15 মিনিট পর্যন্ত এক্সটেন্ডেড টাইম থাকে, যে 15 মিনিটের মধ্যে যদি কেউ আসে তাকে ওএমআর দিতে হবে, তারপরে এলে আর কেউ অ্যাডমিট হবে না, সেন্টারে ঢুকতেই পারবে না। সেই জন্যে আমাকে বলা হলো যে ঠিক আছে তুমি এখন কোশ্চেন নিয়ে দেখতে পারো, কোশ্চেন নিয়ে তুমি রেডি করতে থাকো, আর 15 মিনিটের মধ্যে যদি সবাই না আসে, কোনো একটা ফাঁকা থাকে, তাহলে তোমাকে দেবো। ঠিক আছে, তাহলে তারপরে ওই 15 মিনিট আমি তখন আমার কিন্তু ওএমআরে কিচ্ছু ফিল হয়নি, নাম রোল নাম্বার কিচ্ছু না। 15 মিনিট পর্যন্ত আমি শুধু ওই সলভ করেছি, ম্যাথ হোক যাই হোক, কোশ্চেন যা যা এসেছিলো মিসলিনিয়াস। তারপরে গিয়ে ওই 15 মিনিট পরে উনি দিলেন ওএমআর, তারপরে ফিল করে ম্যাডাম এগুলো হচ্ছে পরীক্ষাদের ম্যাটার। পরীক্ষা আমার ওটা জীবন। দেখো অনেকভাবে চাকরি পাওয়া যায়, আর ডিগনিটির সঙ্গে আমি চাকরি পাবো খুব ভালো, কিন্তু পরীক্ষার হলে এই সিচুয়েশানগুলো, ধরো আমি কারোরটা একটা দেখছি, ইনভিজিলেটর দেখে বলে এই খাতা দাও, নিই, ঠিক আছে, এরকম হতেই পারে। আমার যিনি টিচার ছিলেন তিনি আমাকে শিখিয়েছেন এরকম, যে যদি এরকম সমস্যা হয়ে যায়, যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে এরকম বলতে হবে যে ধরো এরকম না হয়, কারণ বাবা বেঁচে আছে কিন্তু বলতে হবে, ইনিও এটা শিখিয়েছেন যে বাবা নেই, মা একা, মাকে একটা নমস্কার করে বাবাকে মেরে দিতে হবে, ডাইরেক্ট এরকম ঠিক শব্দবন্ধটা এমন, মাকে একটা নমস্কার করে বাবাকে মেরে দিতে হবে, কিচ্ছু করার নেই ওই সময়টাতে, কারণ আমার বেশি এসে সেম কেস আছে। হ্যাঁ, তাহলে আমার ওটা, সুতরাং এইটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, আমি কীভাবে নিজেকে গ্যাদার করবো, কীভাবে নিজের মধ্যে এই মোটিভেশনগুলো আনবো, সেটা নিজের ব্যাপার। আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করলাম, আশা করি অনেকের খুব কাজে লাগবে। ঠিক আছে, মোটিভেশনটা এমন দরকার, আমার চাকরিটা ওই সময় পেতে হবে, তাহলে আমি যদি ওইটুকু না করতাম তাহলে এমনিই তো আমার হতো না চাকরিটা, তাই না? তাহলে আমি একটা চেষ্টা করলাম, চেষ্টাটা কাজে দিল, এবং শেষমেশ আমি ওটাতে সিলেক্টেডও হলাম। তাহলে ওই একটা ভুল যেটা ওইখানেই শেষ হয়ে যেতে পারতো মিসলেনিয়াসের স্বপ্ন, তাহলে সেটা কিন্তু গিয়ে শেষ হয়ে গেল। সুতরাং এই ফ্রিকোয়েন্ট যে এক্সামের গুরুত্বটাই হচ্ছে এটা, যে আমি যখন বারবার পরীক্ষা দেবো তখন শেষ বেলায় গিয়ে আর পরীক্ষা, আমাদের সময় প্রচুর পরীক্ষা হতো, তোমাদের এখন যদিও লাখটা খারাপ যে এখন তোমরা পরীক্ষা সেই মতো দিতে পারো না, আমাদের এমনও হতো আমরা পরীক্ষা দিতে পারতাম না, একদিনে 2টো পরীক্ষা পড়তো এভরি সানডে, প্রত্যেক রবিবার, প্রায় রবিবার পরীক্ষা থাকতো, প্রায় রবিবার পরীক্ষা দিতে যেতাম। ঠিক আছে, সুতরাং সেই সুযোগটা তোমাদের নেই, সুতরাং তোমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। এবং আমরা ওই যে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যে রকম অ্যাটমসফিয়ারটা তৈরি হতো, যেরকম আমাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো থাকতো, সেইগুলো আমরা কী করবো, এখন যেহেতু সেই সুযোগ নেই, আমরা সেইটা বাড়িতেই তৈরি করবো। ঠিক আছে, আমরা বোধহয় জানতাম। হ্যাঁ পারে, এবং এটা হয়েছে আমার সঙ্গে, নিজের সঙ্গে হয়েছে। ঠিক আছে, অনেক ফুডে সজিত এইগুলো না, এইগুলো কী বলতো, এগুলো তো আমাদের হাতে নেই, সবটা হয় না, কিছু হয়। আমি যদি বলি যে সবটা হয় সেটা ভুল, আর একদম যদি বলি যে না একদম কিছুই হয় না, সেটাও ভুল। ঠিক আছে, সুতরাং কিছু হয়, কিন্তু আমরা তো আর ওর জন্য অপেক্ষা করতে পারি না, আমরা নিজেদেরটা রেডি হব, আমাদের নিশ্চয়ই হবে। ঠিক আছে, আমরা এইরকম মেন্টালিটি থাকবে আমাদের, যে আমরা আমাদেরটা করে নেব, আমরা আমাদেরটা বুঝে নেব। ঠিক আছে, ঠিক আছে, সুতরাং নিজে ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, এরকম মনে রাখতে হবে যখন আমরা প্রিপারেশন নেব, যদি একজনের চাকরি সেটা আমার হবে, এই কনফিডেন্সটা আনতে হবে, এই প্রচেষ্টাটা আনতে হবে নিজের ভেতর থেকে, তার জন্য যা করণীয় আমি করব। এইসব মাইন্ড সেট আপগুলো খুব বেশি কাজ করে। এই আজকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে ফোন করেছিল, ফোন করে সে শুনতে চাইছে এই আমার এত স্কোর, কি হবে, আদৌ কাট অফ কী আসবে। এটা এখনই ভাবলে হবে কেন? তুমি তো এখনও শেষ জায়গাতে পৌঁছাওনি, তুমি পরীক্ষাটা দাও শেষ পর্যন্ত দিয়ে, তারপরে এখন তুমি প্রিলি আর মেন্সের নাম্বার কিন্তু যোগ হবে, দিয়ে তারপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। সুতরাং আমার প্রিলিতে একটু কম হয়েছে বলে আমি ছেড়ে দেবো তা কেন? আমার এখনও একটা সুযোগ রয়েছে, এখনও 100টা নাম্বার রয়েছে, তাই না? সুতরাং এখানে আমি কিন্তু আমার সেই যে ওখানে যদি কিছু ঘাটতি থেকে থাকে, এখানে কিন্তু
পূরণ করে দিতে পারি। সুতরাং খুব সাবধান, এই প্রিপারেশান নিয়ে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। তাহলে টাইম ম্যানেজমেন্ট আমাদের একটা খুব বড় ইস্যু, ভাইটাল ইস্যু। এটা কিন্তু আমরা এখনই শিখবো, এখনই। এগুলো কিন্তু সেলফ রিলায়েন্সের ব্যাপার। আমরা নিজেরা যত রিয়েলাইজ করতে পারবো টাইম, তত আমরা ঠিকঠাক ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, খুব সাবধান হতে হবে এইগুলো ব্যাপার নিয়ে। নেক্সট হচ্ছে হ্যাভ সেলফ কনফিডেন্স, তাই না? এবার ওই যে একটু আগেই বলছিলাম যে কথাগুলো, আমার এই স্কোর, আমি কি পারবো? আমার ইংরেজি ভালো হয় না, আমি পারবো? আমার বাংলা ভালো হয় না, আমি পারবো? তাহলে তো পরীক্ষা দেওয়াই উচিত ছিল না। ক্লার্কশিপ পরীক্ষা যখন আমি পার্ট 1 দিয়েছিলাম, তখনই তো আমি জানতাম যে আমার পরে এইগুলো আছে, জানতাম তো। তাহলে আমি কেন পার্ট 1 দিতে গেছিলাম শুধু শুধু? তা তো যাইনি। কারণ আমরা অলওয়েজ বি কনফিডেন্ট অ্যান্ড সাহিলি একটা কথা লিখেছি, অলওয়েজ বি কনফিডেন্ট অ্যান্ড অনেস্ট, টুডে অর টুমোরো এভরিওয়ান উইল শাইন। হেভি কথা, কিন্তু মুশকিল হচ্ছে এটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে সব থেকে বড় মুশকিলের কাজ। ঠিক আছে, অলওয়েজ বি কনফিডেন্ট অ্যান্ড অনেস্ট, টুডে অর টুমোরো এভরিওয়ান উইল শাইন। ওকে, একদম। তাহলে হ্যাভ সেলফ কনফিডেন্সের ছবিটা দেখা যে ইউ ক্যান, আমরা পারবো, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমি যদি ভাবি যে না পারবো না, দেখো কেউ একদিনে সব কিছু শিখে যায়নি, তাই না? আর কেউ জন্মেই খুব ভালো প্রেসি লিখতে পারে, কেউ জন্মাবার পরেই খুব বেশি খুব ভালো ট্রান্সলেশন পারে, খুব ভালো রিপোর্ট লিখতে পারে, এরকমটা তো হয়নি। তারা একটা নির্দিষ্ট লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তারপরে তারা লিখতে পারে। তাহলে আমরা যদি সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে পারি, তাহলে আমরা কেন পারবো না? আমাদের দেখো ছোটোবেলা থেকে শেখানো হয়েছে রাইটিং লেখা, এই একটা প্যাসেজ লেখো, বায়োগ্রাফি লেখো, রিপোর্ট লেখো। রিপোর্ট তো মাধ্যমিক পরীক্ষায়ও আসতো। সুতরাং আমরা কিন্তু শিখেছি। আমরা একদম জানি না এই বিষয়ে তা কিন্তু নয়, আমরা কিন্তু জানি। সুতরাং এখন একটু শুধু পলিশ করার দরকার, সেই পুরোনো মেমোরিগুলো একটু রিভাইভ করতে হবে। সব জানি, একটা শুধু ছুঁয়ে দিতে হবে। দেখো অনেকেই যারা এখানে আছে, শুভজিৎ আছে, কমল আছে, তারপরে সুপ্রকাশ আছে, সুপ্রকাশও অনেক, যারা যারা মোটামুটি হোম টাস্ক করো, অরুণাংশও করছে, অর্ঘ্য করেছিল, যাক সবাই করেছিল, কিন্তু সবাই কনসিস্টেন্ট না, এটা একটা খুব বাজে ব্যাপার। তারা কিন্তু, এটা একটা ভালো জিনিস যে আমি যে ভুলটা তাদের একবার বলে দিয়েছি, তারা পরের বার সেই ভুলটা করেনি, বা করলেও খুব কম করছে, খুব নগণ্য করছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। এবং নিজেরাই বুঝতে পারছে যে তারা প্রথমে যা লিখতো, আমি যতগুলো ভুল বার করতাম, পরের বার তখন যারা লিখে প্রেজেন্ট করছে, আমি নিজেই দেখতে পাচ্ছি তারা কিন্তু কম লিখছে, তারা কম ভুল লিখছে। সুতরাং ইম্প্রোভাইজ। হ্যাঁ নান্টু, কাল থেকে কাজ শুরু করতে হবে। কারণ সময় আছে, কিন্তু মনে করতে হবে সময় নেই। এখন থেকে শুরু করতে হবে। জো কাল করে বো আজকার, জো আজ করে বো আভি। এখন থেকে শুরু করতে হবে। কালের জন্য ফেলে রাখলে কালক্রমে শেষ হয়ে যাবে সেটা। সুতরাং এই মাইন্ড সেট আপগুলো খুব দরকার, এবং সেলফ কনফিডেন্স দরকার। আমি পারবো, ইয়েস আই ক্যান, এইটা মনকে যদি আমি বোঝাতে পারি হ্যাঁ আমার দ্বারা সম্ভব, তাহলেই আমি একমাত্র পারবো। আমি যদি মনের মধ্যে নেগেটিভিটি আনি, না এ বোধহয় আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু সত্যিই হবে না, কোনো সম্ভাবনা নেই তার। নিজেকে যদি আমি বিশ্বাস করতে না পারি, হ্যাঁ আমার দুর্বলতা থাকতেই পারে, ঘাটতি থাকতেই পারে। আমার দুর্বলতা বা ঘাটতি কিছু ছিল বলেই আমি এখন এরকম জায়গায় আছি। যদি না থাকতো তাহলে নিশ্চয়ই আমি কোথাও না কোথাও আর একটা কোনো না কোনো চাকরি পেয়ে যেতাম। তাহলে আমার যেহেতু সেই দুর্বলতাগুলো আছে, সেহেতু আমার ওগুলোকে সারাতে হবে। আমি প্রবলেম দেখে যদি দূরে সরে যাই, তাহলে সেই প্রবলেমটা তো সলভ হবে না। আমার প্রবলেমটাকে ফেস করতে হবে, সেটাকে আমি সেই প্রবলেমটাকে নিংড়ে তার থেকে প্রবলেমগুলো বার করবো, সেটাকে সাকসেসে পরিণত করবো। এটা সবার আগেই মাইন্ডসেটটা দরকার। ঠিক আছে, আমি এই দুটো ক্লাস মাইন্ডসেট আপ নিয়ে রাখলাম শুধু এই জন্যে, কারণ অনেক ছেলে মেয়ে, এবং এই বলা এইগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখা একটা হালকা জিনিস, খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু খুব ম্যাটার করে, খুব। ঠিক আছে, সহজেই একটা কথা বললো, অলওয়েজ বি কনফিডেন্ট। জানি না ও নিজের প্রতি ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা বা পারছে কিনা। সত্যি এই কথাটা খুব দামি, যে ওইটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি পারবো। ঠিক আছে, এই ইয়েটা রাখবো। পয়েন্টগুলো কিন্তু সবাই লিখবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একবার দেখবে, ক্লাস নোট যখন উল্টাবে তখন কিন্তু একবার করে একটু দেখবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রয়োজন। আমাদের মন তো আবার খুব ভালো, এই একবার এই ক্লাস হয়ে গেল, ওটাকে ফেলেই রাখলাম। জানি না কজন ওই আগের দিন যে 14টা মেন্টাল সেট আপ দেখিয়েছিলাম, কে দেখেছে পরের দিন? আর কেউ দেখেছে? প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, অনেকে বলেছিল হ্যাঁ, অনেকে না। দেখো উচিত, কিন্তু আমরা যদি দেখো তোমরা যখন ছেলে মেয়েদের পড়াও, একদম আমার তো দৃঢ় বিশ্বাস, কেউ না সবাই মোটামুটি টিউশনের সঙ্গে যুক্ত আছে,
তোমরা যখন ছেলে মেয়েদের পড়াও তোমরাও কিন্তু বলো ছেলে মেয়েদের এই হোম টাস্ক করে আসতে হবে, এই কাজটা করনি, এই কাজটা করতে হবে। তোমাদের একটা আইডিয়া থাকে যে এই ছেলেটা যদি এইগুলো করে তাহলে কী হবে, তোমার একটা আইডিয়া থাকে এইগুলো যদি করে তাহলে সে সাকসেস হতে পারবে। তোমার কিন্তু একটা একটা ফুল ভিশন আছে, আমার কিন্তু ঠিক একটা ফুল ভিশন আছে যে এই কাজগুলো যদি আমরা যারা আছি সবাই মিলে যদি এই কাজটা করতে পারি তাহলে আমরা সকলে মিলে এই পরীক্ষাটাকে একদম সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো। এটা কিন্তু খুব প্রয়োজন, সেলফ কনফিডেন্সটা প্রয়োজন। এবং এই কাজকর্ম যা দিচ্ছি, হোম টাস্ক দিচ্ছি, একদম চোখ বন্ধ করে যে টাস্ক দিচ্ছি সেই টাস্কগুলো যা যা কথাগুলো বলছি এইগুলো মেনে চলো, কিচ্ছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? কিন্তু একটু কনফিডেন্স রাখতে হবে নিজের উপরে এবং আমার উপরে অবশ্যই, ঠিক আছে? টাস্ক করতে হবে, টাস্ক না করলে কাজ হবে না। নিজে রিয়েলাইজ করলে সেটা যা মনে থাকবে, আমি বলে দিলে কিচ্ছু লাভ হবে না। হ্যাঁ, কারেকশানগুলো নিতে হবে এবং সেগুলো নিজে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট জিনিসের উপরে যাই, সেটা হচ্ছে এলিজিবল হ্যান্ড রাইটিং, তাই না? আমার হাতের লেখা খুব হেভি প্যাঁচালো, আমি সেই ব্রিটিশ ইংলিশ লিখছি, খুব পেঁচিয়ে লিখছি। হয়তো বাইরে থেকে একটা আউটলুক খুব সুন্দর, কিন্তু বোঝা যাচ্ছে না, একদম ওয়ার্ডগুলো পেঁচিয়ে এমন হয়ে গেছে যে কিচ্ছু বোঝা যাচ্ছে না, মাঝে মাঝেই উদ্ধার করতে পারছি না। তাহলে কী লাভ হবে? সেটা কি কোনো লাভ হবে? তাহলে কোনো লাভ হবে না। সুতরাং হ্যান্ড রাইটিংয়ের দিকে নজর দেবো। এবার দেখো, এখন তুমি যদি ভাবো যে আমি পরীক্ষার হলে গিয়ে খুব সুন্দর হাত লেখা করে দেবো, অসম্ভব। সব কটা লেখাতে কত করে নম্বর থাকে? হ্যাঁ, বুঝলাম না গো, সব কটা লেখাতে। হ্যাঁ, এক্সাম হলে কিন্তু আরও হাত লেখা বাজে হবে, তাড়াহুড়ো থাকবে, বাজে হবে। ঠিক, দেখো এবার হচ্ছে তুমি একটা খুব সুন্দর অনেকটা ভাবলে, ভেবে চিন্তে একটা সুন্দর প্রেসি লিখলে, কিন্তু এমন লিখলে যে ইন্ডিভিজুয়াল যে চেক করছেন, যিনি পরীক্ষা করছেন খাতা, তিনি কিছু বুঝতেই পারলেন না, তাহলে সেই লেখার কোনো লাভ নেই। সুতরাং হাতের লেখা কিন্তু অস্পষ্ট হবে, একদম সুন্দর হেভি হাতের লেখা হতে হবে না, যেন বোঝা যায় হাতের লেখাটা। এটা অ্যাসিওর করতে হবে যে হাতের লেখাটা যেন ঠিকঠাক বোঝা যায় এবং তার মধ্যে যেন কোনো মানে অস্পষ্টতা কিছু না থাকে। ইভেন পাংচুয়েশন মার্ক, কমা, ফুল স্টপ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ম্যাটার করে, এগুলো কিন্তু খুব সাবধান। আমি একজনের লেখা দেখছিলাম, আমি অবশ্য মনে করতে পারছি না কার, কিন্তু তার লেখার মধ্যে দেখছিলাম সে লিখেছে ভালো, কিন্তু কী হয়েছে, ফুল স্টপগুলো বোঝা যাচ্ছে না। মানে এমন জায়গাতে দিয়েছে যে আমি ওই প্যারাগ্রাফে যে কোনো একটা ফুল স্টপ আছে সেটাই আমি বুঝে উঠতে পারছি না, আমার সময় লাগবে, আমার টাইম নেই। যে চেক করবে তার ওই অনেকগুলো খাতা দেবে দেখতে, তার কে একজন চাকরি পেলো কি না পেলো তার অত কিছু যায় আসে না। সুতরাং তার অত সময় নেই অত কষ্ট করে দেখা, নেই দাও, কেটে দাও, নাম্বার মাইনাস করে দাও। সুতরাং সাবধান। অর্ঘ বলছে রিপোর্টে কত, প্রেসিতে কত? হ্যাঁ, নান্টু ঠিক বলেছে, শুধু প্রেসি 20 আর দুটোই 15, ঠিক আছে? সুতরাং হ্যান্ড রাইটিং নিয়ে আমাদেরকে খুব সাবধান হতে হবে, একদম খুব সুন্দর হাতের লেখা দরকার নেই, যেন বোঝা যায়, এটা এনশিওর করতে হবে। পাংশন মার্ক যেন ঠিক থাকে, ঠিক আছে? এটা ঘিজিমিজি ব্যাপার যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এর সঙ্গে বলে রাখা প্রয়োজন, আমি স্লাইডে লিখতে ভুলে গেছি, এটা এই সময়টাতে মাথায় এলো, সেটা হচ্ছে, আচ্ছা, পরীক্ষা দিতে যাওয়ার আগে, অনেকদিন আগে থেকে পেন নিয়ে কে ভেবেছে? পেন তোর মাথায় কি এসেছে? পেন নিয়ে আমার একটা ভাবতে হবে। পেন নান্টু ভেবেছে, আর কেউ ভেবেছে? আর কেউ ভাবেনি তার মানে, তাই তো? আচ্ছা, যে ভাবনি সেও লিখতে পারো যে না ভাবিনি এখন, বি অনেস্ট, কোনো ব্যাপার না, প্রীতম ভাবেনি, ব্ল্যাক বেটার, আবার হ্যাঁ ব্ল্যাক বেটার, ওটা খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ দেখো, কালারের থেকে বড় কথা, পেনগুলো কিন্তু আমাদেরকে রানিং করতে হবে। আমি একটা খুব সুন্দর পেন কিনলাম পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেই পেনটা নিয়ে পৌঁছালাম পরীক্ষা দিতে, কী হবে, একদম কিন্তু ঘেটে যাবে, ঠিক আছে? একদম যদি খুব রানিং না হয়, প্রথমত সমস্যা হবে, সময় বেশি লাগবে। দ্বিতীয়ত সমস্যা হবে, পেজগুলো ছিঁড়ে যেতে পারে, ব্ল্যাকে হাতের লেখা জড়িয়ে গেলে খুব খারাপ হয়ে যায়। কোনো ক্ষেত্রেই হাতের লেখা জড়ানো যাবে না,
ঠিক আছে, গোটা গোটা লিখবো, ফাঁকা ফাঁকা লিখবো, বোঝা যায় যেন সেটা লিখবো। তাহলে খেয়াল রাখতে হবে যে পেন রানিং হতে হবে, এবং যে খাতাটা দেওয়া হবে, যে পেজটা আমাদেরকে দেওয়া হবে সেটা স্লিপারি হবে, সেটা স্ট্যান্ডার্ড ভালো হবে, আমরা আশা করতেই পারি, হয় সাধারণত। যদি না হয় সেটা কপাল খারাপ, আর কিছু করার নেই। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেনটা রানিং থাকে, এবং সেটা আমরা অনেক আগে থেকেই লিখবো। ওইটুকু লিখতে খুব বেশি কালি দরকার নেই। আমরা এখন থেকে যা পেন আমরা নিব, যে পেনগুলো টার্গেট করবো, যে এই পেন, আর আমি এটা খেয়াল রাখতে হবে যে আমরা ছোটোবেলায় যা করতাম, যখন ক্লাসের পরীক্ষা দিতে যেতাম, তখন কী করতাম, সারা বছর পেন নিয়ে, আর পরীক্ষার হাতের সময় একটা বেশ দামি একটা পেন, একটা দুর্দান্ত পেন নিয়ে পরীক্ষা দিতে যেতাম, তাই না? সারা বছর চাইলে একটা ভালো পেন দিয়ে পরীক্ষা দিতে গেলে, হ্যাঁ, একরকম কালি অবশ্যই, দুরকম কালি ইউজ করবে না, একদম না। তুমি মাল্টিপল অপশন রাখো, ধরো ব্ল্যাক যদি লেখো, তাহলে 3টে বা 4টে ব্ল্যাক পেন নিয়ে যাও পরীক্ষার হলে, ঠিক আছে? এবং সেগুলো কী করতে হবে, এখন থেকেই সেই পেনগুলোকে রানিং করে ফেলতে হবে, অর্থাৎ ওখানে গিয়ে যাতে একদম লেগে লেগে না যায়, দাঁড়িয়ে না যায়। যখন নতুন পেন হবে, ওই পেজটা ছিঁড়ে যাওয়ার, মানে যখন তুমি প্রেশার দিয়ে লিখবে, তখন ওই পেজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাতে কী করে উল্টো পাশে যা লিখবে সেগুলো কিন্তু খুব সমস্যার মধ্যে আসবে। আর ইনভিজিলেটর, এক্সামিনারের যিনি খাতা চেক করবেন, তার কিন্তু অত সময় নেই, তার কিন্তু অত মানে দরদ নেই যে আলাদা করে তোমার জন্য স্পেশাল কেয়ার দিয়ে লিখবে। তাদের কাছে সবাই সমান, যেটা তার কাছে ভালো লাগবে সেটা সে দেখবে, যেটা তার ভালো লাগবে না সে কিন্তু দেখবে না, নাম্বার আলটিমেটলি কমে যাবে। সুতরাং এইগুলো কিন্তু সাবধান। তাহলে একটুখানি লিখে নাও, পেনের ব্যাপারটা একটু লিখে নাও, ঠিক আছে? নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশান মার্কস, ঠিক আছে? আইডেন্টিফিকেশান মার্কস বলতে, আইডেন্টিফিকেশান মার্কস যেমন ধরো রিপোর্ট লিখছো, ওই যে বাই স্টাফ রিপোর্টার কেন লেখা হয়? বাই স্টাফ রিপোর্টে এখন ধরো যখন নিউজ পেপার আমরা দেখি, তখন তো লিখতে পারি, অনেক নিউজ পেপারে কিন্তু প্রতিবেদন থাকে, নাম লেখা থাকে। যেমন ধরো সীমন্ত মিত্র, একটা নাম থাকলো, যে প্রতিবেদন লিখছে তার নাম থাকলো। এই যে নাম লেখাগুলো, বা তুমি কোথাও খাতার কোথাও দেখো, ওখানে কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার থাকবে, যখন ডেসক্রিপটিভ পার্টের পরীক্ষা নেওয়া হয়, যেহেতু ওইগুলোতে বাড়িতে দিতে হবে, দেখতে টিচারদের বাড়িতে দেখতে দিতে হবে, সেক্ষেত্রে ওখানে কিন্তু একটা সমস্যা থাকে যে আইডেন্টিফিকেশান মার্ক কেউ যদি ওখানে লিখে আসে, কারোর নাম, কোনো রকম ইন্ডিকেশান, রোল নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, কোনো কিছু কেউ যদি ওই স্ক্রিপ্টের মধ্যে লিখে ফেলে, দেখা গেল লেটার ছিল, এটাতে নেই, এটা প্রত্যেক পরীক্ষার জন্য ইন্টারনাল, মানে ওইগুলো তো করবেই না। মানে কোনোরকমভাবে যাতে প্রকাশ না পায় যে তুমি, তোমার খাতা ওইটা, এইভাবে তুমি ইন্ডিকেট করে এসেছো। কারণ পিএসসি নির্দিষ্ট কিছু লোককে দিয়ে খাতা দেখায়, তাই না? তারা এই ডেসক্রিপটিভ পার্টগুলো দেখে, বিসিএসের যারা দেখেন, মিসলিনিয়াসের যারা দেখেন, ঠিক আছে? সুতরাং তাদের যদি স্টুডেন্ট হন কেউ, তাহলে কি হতে পারে, তাহলে তিনি তার প্রতি গ্রেসফুল হবেন, এটা স্বাভাবিক। যদি নাও হন, একটা অন্যরকম লেনদেন হতে পারে, আর্থিক লেনদেন হতে পারে, কারণ এটা একটা বড় চাকরি, মানে ওইগুলো বড় চাকরি, এটাও নিশ্চয়ই। তাহলে এই সবগুলো ঠেকানোর জন্য পিএসসি কী করেছে, আইডেন্টিফিকেশান মার্ক পুরোপুরি বন্ধ। যদি কোনো রকম আইডেন্টিফিকেশন পুরোপুরি বন্ধ, সুতরাং আইডেন্টিফিকেশান মার্কস একদম কিছু করা যাবে না। যদি পিএসসি আইডেন্টিফাই করতে, মিনিস্টার প্রথমত আসার জায়গা নেই, তবে যদি আসে একদম, সে যদি ডেফিনিট মিনিস্টার হয়, লিখলে অসুবিধা নেই, মিনিস্টার লিখলে অসুবিধা নেই। কিন্তু নাম, নিজের নাম, নিজের কোনো আইডেন্টিফিকেশন, অন্য কিছু, ঠিক আছে? যেমন ধরো লেটারের ক্ষেত্রে, যখন লেটার লেখা হয়, টু অ্যাড্রেসে, ফ্রম অ্যাড্রেস যা আমরা লিখতাম, ওক্ষেত্রেও কিন্তু নাম লেখা যাবে না। যদি আগামী দিনে কোনো পরীক্ষায় এমন আসে লেটার লিখতে আসলো, তাহলে ওই লেটারেও কিন্তু টু ফ্রম XYZ ABCD এইগুলো দিয়ে শেষ করতে হবে। সুতরাং এগুলো নিয়ে সাবধান। বন্ধুর নাম লেখা দিয়ে, নিজের নাম লেখা দিয়ে। মিনিস্টারের নাম সাধারণত তোমার লাগবে না লিখতে, আমাদের যা পরীক্ষা প্যাটার্ন তাতে করে, ঠিক আছে? তবে একদম এক্সাক্ট মুখ্যমন্ত্রীর নাম লিখলে তাতে কোনো সমস্যা নেই, এক্স্যাক্ট হতে হবে, এমন কিছু দেবে না যাতে ভুলভাল কিছু হয়, ঠিক আছে? এড়িয়ে যাওয়া ভালো, কোনো নাম এড়িয়ে যাওয়া ভালো, ঠিক আছে? চেষ্টা করবে এড়িয়ে যেতে। সুতরাং আইডেন্টিফিকেশান মার্কস হচ্ছে এইগুলো। আর পিএসসি নোটিফিকেশানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে যদি কেউ আইডেন্টিফিকেশান মার্কস ইউজ করে, তাহলে কিন্তু 10% মার্কস কাটা যাবে টোটাল মার্কের, নট ওই একটা ব্যাপারে। তুমি যা প্রিলিমসেও পেয়ে যাও, তার মার্কসও কিন্তু ওখান থেকে 10% করে কাটা যাবে। সুতরাং 10% এমনি যা স্কোর,
তার থেকে যদি আবার 10% চলে যায় তাহলে আর হয়ে গেল, তাই না? সুতরাং সাবধান যেন কোনোভাবে আইডেন্টিফিকেশান মার্কস না প্রকাশ পায়। রিসেন্টলি এইচএস লেভেলে একটা ব্যাপার হয়েছিল। এইচএস লেভেলে যখন পার্ট 2 হয়েছিল, এইচএস লেভেল বা সেকেন্ডারি লেভেল যাও, কোনো ডেসক্রিপটিভ লেখায় ওরকম আইডেন্টিফিকেশান মার্কস কিন্তু নিয়ে অনেক অবজেকশান হয়েছিল এবং অনেক প্রায় 4000-এর উপর স্টুডেন্ট তাদের আইডেন্টিফিকেশান মার্কস আছে, যাতে কারো নাম যদি রিপোর্টে লেখা থাকে তখন তো হ্যাঁ নিশ্চয়ই পারবে, তবে থাকবে না রিপোর্টে, কারণ নাম লেখা থাকবে না সাধারণত। যদি থাকে পারবে, নিশ্চয়ই পারবে। এই যেমন আগের দিন আমাদের রিপোর্টটাতে ছিল ওই বাইকারের নাম, এগুলোতে তো অসুবিধা নেই, নিজের নাম যাতে প্রকাশ না হয়। যে কোশ্চেনে দেওয়া যাবে না সবাই ইউজ করবে, সুতরাং তুমি তো তাকে তার ডিফারেন্সিয়েট করতে পারছো না, কেউ আলাদা করে লিখলো, তাই না? সুতরাং সাবধান। এবার হচ্ছে খুব সাবধান হতে হবে যে আইডেন্টিফিকেশান মার্ক আমরা লিখবো না। আর হচ্ছে চলো নেক্সট হচ্ছে কন্ট্রোল ওভার এক্সাইটমেন্ট, ইজিয়ার কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, কার এটা হয়নি বলো তো? একটা সোজা প্রশ্ন দেখে খুব আনন্দ হয়েছে, হেভি লিখে আসবো। কারণ হয়েছে এমন সোজা প্রশ্ন পেয়েছে, এক্সাইটমেন্ট হয়নি, হেভি হবে। আর কারো হয়নি? শুধু শুভজিতের হয়েছে? আর সবাই মিথ্যে কথা বলছে। সবাইদের আনন্দ হয়, হ্যাঁ আনন্দের জন্যই তো এক্সাইটমেন্ট হবে। দুঃখ হলে এক্সাইটমেন্ট হবে কেন? দুঃখ হলে পরীক্ষার হলে এক্সাইটমেন্ট হয় না। হ্যাঁ, এটা একটা খুব কঠিন কাজ। অরিনাংশ একটা খুব মনের কথা হয়েছে নিশ্চয়ই। অরিনাংশ সত্যি একটা খুব কঠিন কাজ। আমরা যা প্র্যাকটিস করব, যা করছি এবং আগামী দিনে যা করব, তাতে করে আমরা দেখব আমরা পরীক্ষার হলে যখন যাব সোজা জিনিস পাবো। এই বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত। আমরা সামনে যে আমাদের যা যা টাস্ক আসতে চলতে, এবং যেই পরীক্ষার হলে সোজা জিনিস দেখবো সেই অমনি খুব এক্সাইটমেন্ট হয়ে লেখা, একদম না। পরীক্ষার হলে এক্সাইটমেন্টটা কন্ট্রোল করা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো, আমি প্রথম থেকে যা যা পয়েন্টগুলো বলেছি বেশিরভাগটা কিন্তু এক্সাইটমেন্টের উপরে রয়েছে। এই আমার 100-র মধ্যে 100 পেতে হবে, এটাও একটা এক্সাইটমেন্ট, তাই না? আমার এই পরীক্ষায় চাকরি পেতেই হবে, এটাও একটা এক্সাইটমেন্ট। সুতরাং সবটাই টোটালটাই একটা এক্সাইটমেন্ট। টোটাল এক্সাইটমেন্টকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আমরা কিন্তু পারি এখন আমাদের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে। আমরা যেহেতু সবাই অনেক বড় হয়েছি, আমরা নিশ্চয়ই আমাদের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারবো, কিন্তু এক্সাইটমেন্ট কন্ট্রোল করাটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, ঠিক আছে? সুতরাং এইটা খুব জরুরি। আমি পরীক্ষা দেবো, হ্যাঁ আমি তো এটা লেখার জন্যই এসেছি, আমি তো এটা ভালো করে লিখতেই এসেছি পরীক্ষা হলে। সুতরাং আমার তো এখন খুব বেশি এক্সাইটমেন্টের দরকার নেই। এক্সাইটমেন্ট হবে যখন ফাইনাল চাকরিটা পাবো, যখন ফাইনাল লিস্টে আমার নাম উঠবে, তখন হবে এক্সাইটমেন্ট। তখন যত খুশি আনন্দ করার কিচ্ছু নেই। পরীক্ষার হলে গিয়ে সোজা কোশ্চেন পাবে, যা আমরা প্র্যাকটিস করব। আমি বারবার বলছি, পরীক্ষার হলে গিয়ে আমরা সোজা পাবো, কিন্তু তখন কিন্তু আমাদের ভুল করে আসার চান্স কম, খুব বেশি। সুতরাং ওই সময়টাতে কিন্তু সাবধান, ঠিক আছে? মোটামুটি এই 11টা জিনিস আমাদের পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে হবে, এবং এগুলো এখন থেকেই তোমরা চোখ বোলাবে। সব থেকে ভালো হতো যদি পরীক্ষার 2 দিন আগে দিতাম, এরকম অনেকের মনে হচ্ছে, কিন্তু না, এগুলো আমাদের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এগুলো একটু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমরা যখন প্রিপারেশন করব, আমাদের ওই 14 মেন্টাল সেট আপের সঙ্গে 11, যে এটাও মেন্টাল সেট আপ, এটা হচ্ছে এক্সামিনেশন হলের মেন্টাল সেট আপ, আর এটা হচ্ছে ডিউরিং প্রিপারেশন মেন্টাল সেট আপ। এই দুটোকে আমি যদি একদম কোএক্সিস্ট করতে পারি, একসঙ্গে যদি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাফল্য নিয়ে কোনো সমস্যা হবে না। সুতরাং খুব সাবধান। এই যা যা বিষয়গুলো বললাম, তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো ছিল আজকে। আমরা 2 দিন করলাম মেন্টাল সেট আপের উপরে। এই মেন্টাল সেট আপ নিয়েই আমরা এগোবো।